হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো, পরশু টেস্ট পেপার তোমাদের চলছে ক্লাস। তোমরা এই টেস্ট পেপার থেকে খোলো এবং পেজ নাম্বার বের করো 388 পেজ। দেখো, এই 388 পেজের যে সেটটা আছে, শ্রী রামকৃষ্ণ এই যে স্কুলটা আছে, এই স্কুলটা তোমাদের করাবো আমি। এটা সেট 4। এর আগে আমি 3টি সেট দেওয়া হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2 ক্লাস তোমাদের দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করা হচ্ছে এখানে 1 থেকে যে 15 অবধি তোমাদের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা সেটের সবগুলো অঙ্ক আমি করে দেখাচ্ছি। পার্ট 1 ক্লাসে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করাচ্ছি এবং পার্ট 2 ক্লাসে বড় প্রশ্নগুলো 5 থেকে শুরু এবং 15 অবধি বড় প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের। তো আজকে আমাদের সেট 4 পার্ট 1 ক্লাস, আমরা এটা পার্ট 1 ক্লাস দিব। ঠিক আছে, তো দেখো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো, আজকের ক্লাসের অঙ্কগুলো করার আগে তোমাদের আমি বলবো, এর আগের যে ক্লাসটা দেওয়া হয়েছে এই যে 387 পেজের যে 13 দাগের 1 নম্বর অঙ্কটা আমি ছেড়ে দিয়েছিলাম, 13 দাগের না, এই 14 দাগের। ঠিক আছে, 14 দাগের 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের যে সেটটা আমি করিয়েছি 384 পেজের, দেখবা সেট 3 পার্ট 2 ক্লাসে, তাই না? 387 পেজের 14 দাগের অঙ্কটা বলেছিলাম যে আমি পরে করিয়ে দেবো। দেখো, এই অঙ্কটা আমি আগে করিয়ে দিই, তারপর আমরা সেট 4-এ যাব। চলো দেখো কি বলছে আমাদের এই অঙ্কটা। এখানে লক্ষ্য করো, আমাদের যে অঙ্কটা বলছি, 70 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। শঙ্কুটির উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, প্রশ্নটা আমি এর আগে ক্লাসটা যে দিলাম তোমাদের পার্ট 2 ক্লাসটা, সেখানে আমি বলেছিলাম যে অঙ্কটা যদি ঠিক থাকে তা আমি পরে করিয়ে দেবো। দেখো, অঙ্কটা আমি দেখেছি ট্রাই করে। দেখো, অঙ্কটা এভাবে হবে। 14-এর 1 নম্বরটা, এখানে অর্ধবৃত্তাকার পাত আছে। সেই অর্ধবৃত্তাকার তোমরা বুঝতেই পারছো, সম্পূর্ণ বৃত্ত তো এই যে আমাদের একটি বৃত্ত, এর অর্ধেকটা এভাবে, অর্ধবৃত্তাকার পাতটা আমি এভাবে নিতে পারবো। এবার কি বলছে, দেখো এখানে যদি আমাদের কেন্দ্রবিন্দু হয়, এটা আমি এ, এটা বি নাম দিলে, এটা ও, ঠিক আছে, অর্ধবৃত্তের কেন্দ্র। তাহলে এখানে যে ধারক ধারক যেটা কি বলেছে এখানে, দেখো ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করবে এই বৃত্তাকার অর্ধবৃত্তাকার পাত থেকে। তাহলে শঙ্কুটা কিন্তু এভাবে আমাদের তৈরি হয়ে যাবে, এভাবে কিন্তু তৈরি হবে শঙ্কুটা। ওকে, এখানে যে ব্যাস বলে দিয়েছে, দেখো মানে এই অর্ধবৃত্তাকার পাতে মানে এ বিটা এখানে বলেছে 70 সেমি দেওয়া আছে। তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ এখানে দেখো, এই যে যেটা হচ্ছে ও বি, আমি বড় হাতের আর বললাম, ব্যাসার্ধটা আমরা কত পাবো, এই যে ব্যাসের অর্ধেক, তাহলে এটা পেয়ে যাবা 35 সেমি পেয়ে যাবা। ওকে, এটা হচ্ছে কিন্তু কি অর্ধবৃত্তাকার এই যে পাতের ব্যাসটা বের করে নিলাম, এটা হচ্ছে আমাদের আর। এবার দেখো, এখানে আমাদের যেটা জানতে হবে, এখানে তির্যক উচ্চতা, ঠিক আছে, শঙ্কুর যে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এখানে আমরা নিব। তির্যক উচ্চতা যেটাকে এল বলি, এলটা কিন্তু আমাদের এখানে আর হয়ে যাবে, যেটা আমরা কিন্তু 35 সেমি পেয়ে যাব। যেভাবে প্রশ্ন বলেছে, এই যে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার যে শঙ্কু তৈরি করবে, এর যে তির্যক উচ্চতা আমরা পাবো, এটা যদি সি বিন্দু নিয়ে নিই, এই যে এলটাই কিন্তু এখানে আমাদের কি হয়ে যাবে, আর হয়ে যাবে। ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সমান হবে এই ক্ষেত্রে, এটা মনে রাখবা। তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে, দেখো অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি তোমরা জানো যে সম্পূর্ণ বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর, তাই তো? এখানে যদি আমরা ব্যাসার্ধটা বড় হাতের আর নিয়েছি, বড় হাতের আর নিলাম, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 1/2 ইন্টু 2 পাই আর, এটা হবে অর্ধবৃত্তের পরিধি। 2 কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাব পাই আর সেমি।
তাহলে এই যে অর্ধবৃত্তের পরিধি এটা পেয়ে গেলাম। এবার শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নেব। যে শঙ্কুটি তৈরি হয়েছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব। শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, শঙ্কুর পরিধি কত হবে? শঙ্কুর পরিধি পেয়ে যাবা, শঙ্কুর পরিধি দেখো, যেটা শঙ্কুর ভূমির পরিধি বৃত্তাকার থাকে, সেটা পেয়ে যাবা 2πr। দেখো এই পরিধি আর অর্ধবৃত্তের পরিধি কিন্তু সমান এখানে, তাহলে এটাই সমান সমান পেয়ে যাবো, πr পেয়ে যাবো না? তাহলে এখান থেকে আমরা পাই কেটে দিলে পরে এই যে শঙ্কুর যে ব্যাসার্ধ আর এর মানটা কিন্তু বের করতে পারবো, r/2। বড় হাতের আর আমরা জানি কত, 35 সেমি, তাহলে 35/2 সেমি। একে যদি ভাগ করে দাও, তো এটা 17.5 সেমি পাবা। তাহলে এটা আমরা শঙ্কুর ব্যাসার্ধ বের করে নিলাম, আর এর মানটা। এবার দেখো আমাদের একটি সূত্র আছে, যে সূত্রটা দেখো তোমাদের এখানেই বলে দিব, যে লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে, মানে এই কোণটা BOC, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি এটা যদি উচ্চতা ধরে নিই, এটা উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, তো আমরা আর ধরে নিয়েছি, তাই তো? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যেটা আমরা এই ক্ষেত্রে, এটা যখন বৃত্তাকার পাত ছিল তখন ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরেছি, ছোট হাতের আর। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এবং লম্ব উচ্চতা এই নিয়ে যে আমাদের সূত্র আছে, L² = H² + R²। এবার এখান থেকে H এর মানটা আমরা বের করে নিব। H² হবে কত? H² হয়ে যাবে আমাদের এখানে L² - R²। L এর মান দেখো আমরা পেয়েছি 35, তাহলে আমরা এখানে L এর জায়গায় 35 বসিয়ে দেবো। আর এর মান, আর হচ্ছে 17.5 r²। এখানে a² পেলে b² সূত্র আমরা ভাঙাবো। দেখো H এর মান, উচ্চতা কিন্তু চেয়েছে শঙ্কুর, আমাদের H এর মান এখানে বেরিয়ে আসবে। তাহলে a² মানে b² সূত্র, a + b * a - b। ওকে, এই দুটো যোগ করবা, এটা যোগ করে দেখো 52.5 পেয়ে যাবো, আর এই দুটো বিয়োগ করে পেয়ে যাবো আমরা 17.5। আচ্ছা, দশমিকগুলো যদি উঠাই, তাহলে দেখো আমাদের কত দাঁড়াবে এখানে। আচ্ছা, এখানে 52, দেখো আমি এখানে দশমিক উঠালে পরে 10 পাবা। এখানে যদি আমি দশমিক উঠিয়ে দিই, তাহলে এখানে আমাদের 10 আসবে। পাই দিয়ে কাটাকাটি করব, পাই দিয়ে 10, আর এখানে দেখো আমরা কাটাকাটি করে কত পাবো, এখানে 105 পেয়ে যাবো, 105 পাবো। আর এখানে পাই দিয়ে 10, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করব, এটা আমার 35 চলে আসবে। দেখো তার মধ্যে দাঁড়ালো কত, এখানে 105 থেকে 2, আর এখানে 35/2। দেখো এভাবে দাঁড়ালো। এটা কিন্তু আমাদের H²। আমাদের দরকার কার মানটা, আমাদের H এর মানটা দরকার, উচ্চতা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের যে স্কোয়ারটা ছেড়েছি, তাহলে আমরা √ওভার চাপিয়ে দেবো। 105কে আমরা লিখতে পারবো 3 × 35, আর এই 35টা বসিয়ে দিলাম, 2 × 2। এবার দেখো 35 বেরিয়ে আসবে, এইদিকে আমাদের 2টা বেরিয়ে আসবে, কিন্তু আমাদের √3 রয়ে যাবে। দেখো আমরা এটা পেয়ে গেলাম, 35 √3/2। দেখো আমাদের কিন্তু যে বের করতে বলেছিল উচ্চতা, শঙ্কুর উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেছি। শঙ্কুর উচ্চতা, সেটাকে আমরা H বলবো, তার মানটা আমরা কত পেলাম, 35 √3/2 সেমি। এটা আমাদের একটা অ্যান্সার। তারপরে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। দেখো প্রশ্নে আমাদের লক্ষ্য করো, এই যে দেখো শঙ্কুটির উচ্চতা বের করতে বলেছে এবং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের πr/l। ওকে, চলো, পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে আর এর মান কিন্তু আমরা পেয়েছি 17.5, ব্যাসার্ধটা শঙ্কুর ভূমি ব্যাসার্ধ 17.5 বসিয়ে দেব। আর এখানে হচ্ছে আমাদের এল এর মানটা, দেখো এল এর মানটা আমরা পেয়েছিলাম এখানে, দেখো এই যে
আর হচ্ছে 17.5 বা 35/2, আর এখানে যেটা আমাদের এল, এল হচ্ছে আর, যেটা 35 সেমি, এটা হচ্ছে আমাদের 35 সেমি। আচ্ছা, এটাকে আমি 35/2 করে এভাবে রেখে দিচ্ছি। এটা আমরা করতে পারবো, এই যে মানটা দেখো এখান থেকে তো আমাদের এসেছিল। আচ্ছা, এখানে আমাদের বর্গ সেমি আসবে, কথাটা বর্গ সেমি লিখতে হবে, সেমি হবে না শুধু, আমরা বর্গ সেমি লিখব। 7 × 5 = 35, এটা হচ্ছে আমাদের 11, তাহলে আমাদের এখানে 11 × 5 = 55, আর এদিকে 35 বর্গ সেমি। আচ্ছা, 55 আর 35 গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 1925 বর্গ সেমি। দেখো আমাদের কিন্তু এটা অ্যান্সার চলে এসেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এই অঙ্কটা আমি ছেড়ে দিয়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে, সেট 3-র পার্ট 2 ক্লাসে 14-র 1 নম্বর অঙ্কটা আমি ছেড়েছিলাম, দেখো তোমাদের আমি করিয়ে দিলাম। এবার আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা আছে আজকে, সেট 4 388 পেজে, সেট 4 থেকে পার্ট 1 ক্লাস, দেখো এই ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেব। দেখো আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে, 1-এর 1 নম্বর। দেখো আজকের ক্লাসের অঙ্ক শুরু হতে চলেছে, তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। কি বলছে প্রশ্নটা? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমাদের বের করতে বলেছে। 1-এর 1 নম্বরটা দেখো, কোনো মূলধন, এখানে আসলটা দেওয়ার নাই, আসলটাকে x টাকা ধরে নিলাম। এবার 10 বছরের দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা দ্বিগুণ হবে, সুদ আসলটা দ্বিগুণ বলতে x টাকার 2x টাকা হয়ে যাবে। তাহলে আমরা দেখো আসল আর সুদ আসল পেয়ে গেলাম, তাহলে আমরা সুদ কিন্তু পেয়ে যাব, সুদকে আমরা আই বলি। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করা, পেয়ে যাবো আমরা সুদ, সুদ x টাকা পেয়ে গেলাম। আমাদের সূত্র আই সমান সমান PTR/100, এটা হচ্ছে সরল সুদের সূত্র। মান বসাও, আই হচ্ছে x, পি দেখো পি হচ্ছে আসল x টাকা, টি সময়টা 10 বছর বলেছে, আর বার্ষিক সুদের হার যেটা আমাদের বের করতে বলেছে আর এর মানটা, তাহলে আরটা আমরা বসিয়ে দিলাম, এখানে এক্স কাটালাম, 1 রয়ে গেল, এখানে 0 কাটটা। দেখো আর এর মান কত হবে, এখানে দেখো 10 × 10, তাহলে আর সমান সমান পেয়ে যাবো 10%। 10% দেখো আমাদের অ্যান্সারটা আমরা ডি নাম্বার অপশনটা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন আমরা চলে আসবো। এর পরের প্রশ্ন দেখো 1-এর 2 নম্বর প্রশ্নটা, এটা ভেদ থেকে অঙ্কটা দিয়েছে। দেখো 1-এর 2 নম্বরটা, আমাদের যে ভেদটা আছে এক্স ভেরিয়েস ওয়াই দেওয়া আছে, তাই তো? তা বলছে এই ভেদটা থেকে আমাদের কোন ভেদটা আমাদের সমান সমান হবে, এটা থেকে। তো দেখো আমি এটা সরল করি, আমি ভেদ তুলে দিব, ভেদ তুলে দিলে সমান সমান একটি ধ্রুবক কে চলে আসবে, ওয়াই, এক্স সমান সমান কে ওয়াই। পাশে তোমরা উল্লেখ করে দেবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা সবসময় বলবা। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা না বর্গ করে নিই। দেখো তোমরা লক্ষ্য করো, এখানে এই যে বর্গ করলে আমাদের এর সঙ্গে সমান চলে আসবে, তাই তো? আমরা বর্গ করে দিলাম কে স্কোয়ার, এদিকে ওয়াই স্কোয়ার। এখন দেখো এই যে কে স্কোয়ারটাকে আমি ছোট হাতে এন ধরে নিলাম, একটা ভালো ধ্রুবক নিয়ে নিলাম, ওয়াই স্কোয়ার, তাহলে এস স্কোয়ার সমান সমান ধ্রুবক তুলে দিয়ে আবার ভেদ নিয়ে আসতে পারবো। দেখো পাওয়ার সমান আছে, দেখো লক্ষ্য করো এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই স্কোয়ার, মানে পাওয়ারকে সমান হতে হবে। এখানে যে যতগুলো আছে এখানে পাওয়ারগুলো কিন্তু সমান নয়, তার জন্য আমাদের এ নাম্বার অপশানে কিন্তু অ্যান্সার হবে, কারণ এ নাম্বার অপশানে পাওয়ারগুলো সমান আছে। পরের প্রশ্ন দেখো, পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে 1-এ 3 নম্বরটা, দুটি বৃত্ত এখানে পরস্পর বহিঃস্পর্শ করবে, তো দেখো এই যে আমাদের একটি বৃত্ত, এইভাবে ধরে একটি বৃত্ত, এই যে দুটি বৃত্ত এই বিন্দুতে স্পর্শ করেছে, সাধারণ স্পর্শের সংখ্যা আমরা কটা পাবো দেখো তো, যেখানে স্পর্শ করেছে সেখানে তো আমরা একটা পেয়ে যাব, এই যে একটা সাধারণ স্পর্শক এখানে একটা থাকবে, আর এইদিকে তোমরা পাবা সরল সাধারণ স্পর্শক, দেখো এইভাবে, এই যে আর একটা এইদিকে পাবো,
এমন সরলরেখা যে দুটি বৃত্তেরই স্পর্শক হবে, সেটি হচ্ছে সাধারণ স্পর্শক। আর কিন্তু পাবো না, তাহলে একটা দুটা তিনটা, তিনটি কিন্তু আমরা সাধারণ স্পর্শক পাবো, যেটা সি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি আমরা। 4 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলছে, অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান কত? এই অঙ্কটা বারে বারে দিচ্ছে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এভাবে করবা। এখানে আমি একটা বৃত্ত তৈরি করব, হচ্ছে 1-এর 4 নাম্বারটা। এ বি একটি যে, সিডি একটি যে দুটি কিন্তু সমান আছে, হ্যাঁ, কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। এ ও বি কোণটা বলেছে, এ ও বি আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। এবার সিওডি কোণ, এই যে আমাদের কোণ সিওডি, এই কোণটা কিন্তু বের করতে বলেছে। আগের ক্লাসে কিন্তু অঙ্কটা কয়েকবারই হয়েছে। দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় না, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে। কি করে? দেখো দুটি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাতে পারবো। দেখো সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টি শর্ত সমান দেখিয়ে দাও এই দুটি ত্রিভুজ থেকে। 1 নম্বর শর্ত, দেখো এই দুটো বাহু সমান, এ বি সমান সমান সিডি, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে দুটি সমান জের কথা উল্লেখ করেছে। এবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো 3টি শর্ত সমান, তার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে পারবো। এবং সর্বসম ত্রিভুজের এই দুটি কোণ অনুরূপ কোণ, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হবে, তাহলে সিওডি কোণটা আমাদের 60 ডিগ্রি হবে, বি নাম্বার অপশনটা। পরের প্রশ্নে আমরা চলে আসবো 1-এর 5 নম্বর প্রশ্ন। বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। আচ্ছা, সুষম ষড়ভুজের দেখো যদি বলি অন্তঃকোণগুলির সমষ্টি, সুষম ষড়ভুজ কাকে বলে? ষড়ভুজ বলতে যে বহুভুজের 6টি বাহু, এই ষড় কথার অর্থ 6, ষড়ভুজ যে বহুভুজে 6টি বাহু থাকে। আর সুষম কথার অর্থ হলো বাহুগুলি সমান হবে, সুষম বলতে সমান। তাহলে সমান বাহু বিশিষ্ট যে ষড়ভুজ আছে, যে বহুভুজের 6টি বাহু, সেই বহুভুজের অন্তঃকোণগুলির আগে সমষ্টি দেখব। ঠিক আছে, দেখো কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি হয় 2 × n - 2 × 90 ডিগ্রি। এই সূত্রটা মনে রাখবা। তাহলে ষড়ভুজের কি হবে? বাহু সংখ্যা যদি 6 হয়ে যায়, তাহলে তোমরা লিখতে পারবা ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × 6 - 2 × 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে অন্তঃকোণগুলির মোট সমষ্টি। এবার প্রতিটি মানে এক একটি অন্তঃকোণ কত হবে? 6 দিয়ে ভাগ করে দাও। যেহেতু অন্তঃকোণগুলি সমান হবে, প্রত্যেকটি অন্তঃকোণ সমান, যেহেতু সুষম বাহুগুলি সমান আছে, কোণগুলিও সমান পাবা, তাহলে 6 দিয়ে ভাগ করলে প্রতিটি অন্তঃকোণ পেয়ে যাবা। তো দেখো এটা আমরা সরল করব। তা এখানে 2 গুণিত এটা 4 পেয়ে যাবা, আর এটা হবে আমাদের 90 ডিগ্রি। এখানে 6 আছে, 2 3 6, 3 দিয়ে এটা কাটাকাটি করো, 3 3 9, 30 ডিগ্রি। আচ্ছা আমরা এটা পেয়ে যাবো, দেখো 4 3 12, আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার 120 কোণটাকে বৃত্তে মানে প্রকাশ করো, যেটা পাই/180 ডিগ্রি দিয়ে গুণ করে দিবা। এই যে ষষ্ঠী কোণকে বৃত্তে মানে বের করতে গেলে এভাবে কিন্তু গুণ করে দিতে হবে। 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দাও, আমরা 6 দিয়ে কাটাকাটি করবো, 6 দিয়ে 12, 6 3 18। তাহলে দেখো কোণটা আমরা পেয়ে যাব 2π/3। এই যে আমাদের দেখো যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম 2π/3, এটাই আমাদের অ্যান্সার। 2π/3। দেখো আমাদের অপশন যদি দেখি, আমাদের কিন্তু ডি নাম্বার অপশনটা মিলছে, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। পরের প্রশ্নে আমরা চলে আসবো, আমরা তো 5টা করালাম, এরপরে 6-এর প্রশ্নটা। দেখো 6-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে বলেছে P1 P2 P3 আমাদের আছে, P20 অবধি আছে, এই রাশিগুলির গড় 40 বলে দিয়েছে। তাহলে আমাদের যে এই যে রাশিগুলো আছে P1 + 6, P2 + 6 করতে করতে আমাদের P20 + 6, এই রাশিগুলির গড় বের করতে বলেছে। তাহলে প্রথমে যে রাশিগুলির গড় বলেছে, দেখো গড় আমরা কি জানি, 1-এর 6 নাম্বার। যে রাশিগুলির গড় যদি বের করি, তো রাশিগুলিকে যোগ করব। P1 + P2 কত দূর গেছে? P20 অবধি আছে। এই যে দেখো
আর রাশিগুলিকে সবগুলোকে যোগ করো। কতগুলি রাশি আছে? 1 থেকে 20, 20টা রাশি আছে, তা 20 দিয়ে ভাগ করে দিতে হবে। একই বলা হয় গড়, যে গড় মানটা বলে দিয়েছে কত, 40। এবার আমাদের যে গড়টা বের করতে বলেছে এই রাশিগুলির, মানে তা এই রাশিগুলির গড় বের করতে গেলে আগে যোগ করব। আমরা যদি যোগ করি, দেখো P1 + 6, এই যে যোগ, তারপরে আছে P2 + 6 যোগ, আর আমরা যোগ করছি না। তারপরে আমাদের শেষে আছে P20 + 6, এভাবে আছে। দেখো সবগুলোকে যোগ করে এবার কতগুলি রাশি আছে লক্ষ্য করো। 1 থেকে শুরু করে 20 অবধি শেষ, তাহলে 20টা এখানেও রাশি আছে, তা 20 ভাগ করব। এই যে আমাদের গড়। এবার এটাকে সরল করে আমরা একটা ভালো অ্যান্সার নিয়ে আসবো। দেখো আমরা এখানে লক্ষ্য করে, এখানে এই যে P1 + P2, এভাবে করে P1 P2 করে এই যে P20 অবধি নিয়ে নেবো আমরা। ঠিক আছে, পিগুলো একদিকে রাখলাম। আর প্লাস এই যে 6, দেখো 6 আমরা যদি দেখি যে 6টা 6 + 6 + 6 এইভাবে করে যে যোগ হবে, কতবার যোগ হবে? এটা যোগ হবে 20 বার যোগ হবে, 20 বার। মানে 20টি 6 আছে, 20 বার, 20 বার দিয়ে দিলাম, তাই তো? আর নিচে নিচে কিন্তু আমাদের 20 আছে। আচ্ছা, এখন একটু পৃথক পৃথক করে লিখবো। আচ্ছা, পরে লিখছি আমি, আরেকটা লাইন করে দিই, তোমাদের বোঝার সুবিধা হবে। এটা তো আছেই। আর এখানে এই যে 6 যোগ 6, 20টা 6-এর যোগফল, তোমরা 6 × 20 এভাবে তোমরা কিন্তু লিখতে পারবা। আর নিচে 20, এবার পাট পাট করে দিই। P1 + P2 P20, এবং 20টা একও দিয়ে দেবো, প্লাস দিয়ে 6 × 20, 20টা আমরা একও দিয়ে দেবো। এভাবে আমরা পাট পাট করতে পারবো। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আবার ফিরে পাবো এটাই। দেখো এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, অত 40 রেখেছি। দেখো এই যে আমাদের, দেখো 40, এটাকে যে আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে এটা আমরা 40 বসিয়ে দেবো। আর এখানে 20 20 কেটে দাও, তাহলে এটা আমরা 6 থেকে যাবে। মানটা যে বসালাম 1 থেকে বসালাম, তাহলে 40 আর 6 যোগ করে আমরা পেয়ে যাবো কত, 46। দেখো 46 কিন্তু আমাদের অ্যান্সার, যার গড়টা বের করতে বলেছিল, এই যে রাশিগুলির গড় 46। দেখো বি নাম্বার অপশনটা। পরে দেখো আমরা 2 এর প্রশ্নগুলো চলে আসবো, শূন্যস্থান পূরণ। 2 এর 1 নম্বর। 2 এর 1 এর প্রশ্নটা কি বলছিল লক্ষ্য করো। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সরল সুদের হার ছিল কত? সরল সুদের হারটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানে এই যে চক্রবৃদ্ধি, এই যে সমূল চক্রবৃদ্ধি পেলেন, মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমাদের জানতে হবে, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এখানে P হচ্ছে আসল, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, n হচ্ছে সময়টা, কত বছর। এই মানটা আমাদের দেওয়া আছে 121। এখানে এবার মানগুলো বসাবো। P আসল দেওয়া আছে এখানে 100 টাকা, 1 + R, দেখো আরটা কিন্তু আমাদের বের করতে হবে সুদের হার, আরটা বের হবে, আর রেখে দিলাম। আচ্ছা 100 আর n, সময় কিন্তু 2 বছর বলেছে, তাহলে n এর জায়গায় 2 বসাবো। এদিকে 121, এটা আমরা রেখে দিলাম। আর এই যে 121 আছে, এর নিচে 100টাকে নামিয়ে দিলাম। এখন এটাকে দেখো, এটাকে 11/10 করে আমরা হোল স্কয়ার করতে পারবো। এবার উভয় দিকে পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যার সমান লিখতে পারবো। তাহলে 1 + R/100 সমান সমান 11/10 লিখতে পারবা। দেখো পাওয়ার সমান বলে এই মূল সংখ্যাটা আর এই ভিতরের সংখ্যাটা, তাই তো, সমান তোমরা লিখে দিতে পারবা। এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো, R/100 সমান সমান, একটাকে এদিকে -1 করে দাও। তাহলে দেখো এবার আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তো 11 নামে যাবে, এটা 10 হয়ে যাবে। তা দেখো এটা 1/10 পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের কার মান, R/100 মান। 0 0 কেটে দাও, তাহলে এখান থেকে আর এর মানটা কত পাচ্ছ, 10। 10 বলতে 10%। তাহলে চক্রবর্তী সুদের হার যেটা আমাদের বের করতে বলেছিল, বার্ষিক সুদের হারটা, আমরা কিন্তু 10% পেয়ে গেলাম। এবার 2 নম্বর প্রশ্ন। কি বলছে, cos² θ - sin² θ সমান সমান 1/x দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা
তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে এই যে 2-3 নম্বরে দেখো এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর তো সূত্র আছে, এটা এ বি ধরে। তাহলে সূত্রটা দেখো যদি অ্যাপ্লাই করো, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, এ প্লাস বি আর এ মাইনাস বি। এই যে দেখো এর মানটা আমাদের 1/x দেওয়া আছে, তাই তো। আচ্ছা একটু আমি মিস্টেক করছি, এটা আমাদের দরকার নাই, এটাকে ভাঙা কোনো কারণ কোনো মতেই দরকার নাই, এটা ভাঙবো না। এটা আমাদের যেটা দেওয়া আছে সেটাই থাক। আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান কত দেওয়া আছে, 1/x দেওয়া আছে, এটা দেওয়া আছে তো। এবার যে রাশিটা বের করতে বলেছে তাকে টুকে নাও। এই যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, একে টুকে নিলাম। দেখো আমরা এখন এটাকে ভাঙাবো, হোল স্কয়ার মাইনাস, দেখো এভাবে ভাঙতে পারবো আমরা। এবার এর সূত্র করবো, এটাকে বি ধরে, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এর মান কিন্তু 1 হয়ে যায়, আর এর মানটা তো দেওয়াই আছে, তাই তো 1/x। তাহলে 1/x, তাহলে আমরা দেখো 1/x পেয়ে গেলাম অ্যান্সারটা, ঠিক আছে। এর মান হবে 1/x। আর আমরা 2 নম্বর অঙ্কটা ছেড়ে দিয়েছি, তাই তো। দেখো 2 নম্বর অঙ্কটা বলে দিই, এবিসিডি একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে এ কোণের মান কত হবে। বৃত্তস্থ সামুদ্রিক হয় আয়তক্ষেত্র, এটা মনে রাখবা, এটা তোমাদের প্রয়োগ আছে বইতেই। বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণ আছে। তো বৃত্তস্থ সামুদ্রিক যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে এ কোণটা কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। যাই হোক আমাদের 2 নম্বরটা আমার ছুটে গেছিল, 2 এর আগে 3 নম্বরে করে দিয়েছিলাম। আচ্ছা এরপরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো আমার 4 প্রশ্নটা চলো করাই। হ্যাঁ বলছে কি, দেখো একটি নারিকেল গাছের উচ্চতা 10 মিটার, গাছটির গোড়া থেকে 10 মিটার দূরে কোনো স্থান থেকে গাছটির ডগার উন্নতি কোণ কত ডিগ্রি হবে। মানে আমাদের এইভাবে বলেছে একটি নারকেল গাছ যার উচ্চতা বলে দিয়েছে, তাহলে এইভাবে ভূমিটা আছে মাটিটা, আর এখানে দেখো মানে এখানে যেটা বলেছে দেখো গাছটির উচ্চতা, আমি গাছটির উচ্চতা এ বি ধরে নিলাম, যেটা হচ্ছে আমাদের 10 মিটার। আর গাছটির গোড়া থেকে, এই যে গাছটির গোড়া থেকে 10√3 মিটার, মানে 10√3 মিটার দূরে কোনো একটি বিন্দুতে, যেটা আমি সি বিন্দু নিয়ে নিলাম, গাছটির ডগা বলতে দেখো শীর্ষটা যেটা হচ্ছে এটাকে ডগা বলা হয়। গাছটির ডগার, এই যে ডগার আমাদের যে উন্নতি কোণটা, এই কোণটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা এই কোণটাকে আমি থিতা ধরে নিলাম, তাহলে এই থিতা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে আমরা লম্ব বাই ভূমি করব, এই যে 10/10√3, লম্ব বাই ভূমি ট্যান হয়, থিতা কোণের সাপেক্ষে ট্যান থিতা। এখানে আমরা যদি কাটাকাটি করি 10 একে 10, 10 কেটে গেল, তাহলে আমরা দেখো 1/√3 ট্যান থিতা পেয়ে গেলাম। 1/√3 ট্যান, তোমরা জানো ট্যান 30 ডিগ্রির মান, দেখে ট্যান থিতা, তা ট্যান ভ্যানিশ করে তোমরা থিতার মানটা কত পেয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে আমাদের উন্নতি কোণটা 30 ডিগ্রি হবে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, দেখো যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি থাকে তাকে দ্বিভুষ্টক বলা হয়। তোমার দ্বিভুষ্টক লাগবে, দয়া বয়ে যুক্ত হবে, এটা দ্বিভুষ্টক বলা হয়। এবার আমরা চলে আসবো 2 এর 6 এর প্রশ্নটা। 2 এর 6 নম্বরে কি বলছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 2 গুণ, তার ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে। আচ্ছা তা দেখো এখানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতল বলতে পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। দেখো আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এটা সমান সমান হবে। দেখো ভূমির ক্ষেত্রফলের 2 গুণ বলেছে, শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাই তো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার, যার 2 গুণ বলে দিয়েছে, 2 গুণ করে দিলাম। এই যে শঙ্কুটা ছবি এঁকে
একটু এঁকে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের একটি লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর ভূমির ব্যাস, লম্বা উচ্চতা ও, এটা এ, এটা বি। এই যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর নিব, শঙ্কুর লম্বা উচ্চতা এ, তির্যক উচ্চতা যেটাকে এল বলা হয়। আর এ ও বি এই যে সমকোণী ত্রিভুজ, এটা আমাদের এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই অনুসারে এটা তোমরা পেয়ে যাবে। দেখো এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তোমরা যে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস এই যে লম্ব স্কোয়ার, এটা কিন্তু পাবা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। আচ্ছা, এখানে আমাদের দেখো এই যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এবং ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ বলেছে, এটা আমরা সমাধান করলাম। পাই পাই কেটে দাও। আচ্ছা, এখানে একটা আর, এখানে দুটো আর, একটা আর হয়ে যাবে। তাহলে এখানে এল সমান সমান আমরা 2r পেয়ে যাচ্ছি। ব্যাসার্ধ উচ্চতা অনুপাত চেয়েছে, তাহলে আমাদের ব্যাসার্ধ উচ্চতা মানে এইচ দরকার। তাহলে এলকে সরিয়ে এইচ আনতে হবে, এইচ আর আর রাখতে হবে। আমরা এখানে যদি বর্গ করে দিই এল স্কোয়ার, সেটা 4r স্কোয়ার পেয়ে যাবা। এল স্কোয়ার মানটাই যে বের করেছি এখানে আমরা বসিয়ে দেবো, আর স্কোয়ার এইচ স্কোয়ার, 4r স্কোয়ার। আচ্ছা, এখানে এইচ স্কোয়ার, আর স্কোয়ার এদিকে বিয়োগ হয়ে যাবে, 3r স্কোয়ার পেয়ে যাবে। আচ্ছা, আগে আমি 3r স্কোয়ার লিখবো, এইচ স্কোয়ার। আর আরটা কেন আগে রাখলাম, যেহেতু আমাদের কিন্তু ব্যাসার্ধটা বলেছে আগে, ব্যাসার্ধ উচ্চতা। তাহলে এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার করতে পারবো, আর স্কোয়ার নিচে এইচ স্কোয়ার, আর যে 3টা, আচ্ছা এইচ স্কোয়ার এখানে নিয়ে চলে আসলাম, এখানে তাহলে 1 আছে, আর 3টা দেখো এখানে নামিয়ে দিলাম। এবার আমি স্কোয়ারগুলো উঠিয়ে দেবো। স্কোয়ার যদি উঠিয়ে দাও তাহলে এখানে রুট ওভার চাপবে, যে রুট ওভার 1/3। আচ্ছা, 1-এর বর্গমূল 1 হয়, আর এখানে √3, 3টা √3 মধ্যে রয়ে যাবে। তাহলে এই যে আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতার যে অনুপাতটা r/h, এটা পেয়ে যাবো 1:√3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার 1:√3। পরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যা। 3-এর 1 নম্বরটা, 3-এর 1 নম্বরটা আমাদের কি বলছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 20 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে বার্ষিক সুদের হার কি হবে 20%। আচ্ছা, আমরা 20% নিয়ে আমরা চেক করব, দেখি কত বের হচ্ছে। তাহলে কোনো মূলধন, যেটা আসলটাকে আমি x টাকা ধরে নিলাম, আর সরল সুদের হার দেখো এই যে 2 বছরের সুদ 20 টাকা বলে দিয়েছে। আমাদের যে সরল সুদের সূত্র I সমান সমান PTR/100, আয় আমাদের বলেছে 20 টাকা, পি আসলটা আমরা ধরেছি, দেখো আসলটা আমরা ধরেছি x টাকা, আর সময়টা 2 বছর, টি এর জায়গায় আমরা 2 বসাবো। আর বলতে এই যে সুদের হারটা আমরা 20% নিয়ে নেব, তাহলে যে 20% মানে 20/100। যেখানে এই যে 20 কেটে গেল, এখানে 1 হয়ে গেল, 2, এটা 2×5 = 10। এই যে আমাদের এটা এভাবে আমরা রাখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কার মানটা পাবো, দেখো তো সরল করে। এখানে দেখো আমরা এখানে x এর মানটা পেয়ে যাবো, x সমান পেয়ে যাবো 50, তাহলে আসলটা 50 টাকা। এবার আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করি। চলো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটাকে 50 টাকা ধরে আমরা সুদের বার্ষিক সুদের হারটা বের করবো, 20% আসছে না আলাদা আসছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র দেখো তোমাদের জানতে হবে। চক্রবৃদ্ধি সুদের সূত্র P×1 + R/100 n, এটা সমূল চক্রবৃদ্ধি, যেটাকে সুদ আসল বলা হয়। আর এখান থেকে আসলটা বিয়োগ করব, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা বলেছে আমাদের 21 টাকা। এখানে দেখো আসলটা 50 টাকা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা পি এর জায়গায় 50 টাকা বসাবো, 1+, আচ্ছা আর এর মানটাই বের করে দেখব যে কত আসছে আমাদের। আরটা আমরা রেখে দিলাম, সময়টা আমরা 2 বছর নিয়ে নেব, আর এটা হচ্ছে আমাদের 50, এদিকে 21। তাহলে এখানে আমরা দেখো সরলটা যদি করি, তাহলে এখানে দেখো আমরা কত, আমরা 50টা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে 50 কমন নিলে আমাদের কত থাকবে, দেখো এটা আমাদের রয়ে যাবে এই যে 1+, এই যে 1+ R/100 হোল স্কোয়ার। আর এখানে আচ্ছা এক কাজ করি, আমরা 50টা কমন নিব না, ঠিক আছে, এটা একটা চেঞ্জ করি, এটাকে আমরা 50টাকে এইদিকে নিয়ে আসি, আমরা
এই যে 50 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। 50টা এদিকে যোগ হয়ে যাবে, মানে 50 আর 21 যোগ করে 71 পেয়ে যাবে, তাই তো? তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান সমান 71/50। এখান থেকে সরল করে আর এর মানটা কোনো মতন কিন্তু 20% পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে 20% যে আর এর মানটা আমরা পাচ্ছি না, মানে এখানে আর নট ইকাল টু 20%। তাহলে আমরা বার্ষিক সুদের হারটা 20% বলতে পারবো না, যেটা বলেছিল এখানে। তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা এটা মিথ্যা হবে। তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখে দিবা। এরপরে দেখো আমরা চলে আসবো 3-2 প্রশ্নটা। 3-2 নম্বর এর কি বলছে প্রশ্নটা দেখো। এর বলছে একটি রশ্মি, 2 নম্বর দেখো, একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন করে। এই যে আমাদের দেখো বড়, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে একটি রশ্মি, এভাবে আমাদের যে রশ্মিটা, ধর এই রশ্মিটা এখানে চলে আসলো, এই যে এখানে ছিল রশ্মিটা এখানে চলে আসলো। এই যে আমাদের কোণটা তৈরি করেছে, মানে এটা যে আমাদের কোণটা কিন্তু সবসময় কি হবে, মাইনাস থিটা। এদিকে মানে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এইদিকে ঘুরছে। ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, এভাবে ঘুরে। তাহলে দেখো আমাদের এই যে কোণটা তৈরি হবে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই যে কোণটা কিন্তু কি হবে, ঋণাত্মক কোণ তৈরি করবে। এই যে বলেছে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানে যে কোণটা তৈরি হবে ঋণাত্মক কোণ, হ্যাঁ ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, ঠিকই কথা বলেছে। তাহলে এখানে তো অ্যান্সারটা তোমরা সত্য দিবা। পরের প্রশ্ন দেখো, আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নটা। দেখো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে যেটি দৈর্ঘ্য হবে 5√2। চলো আমরা চেক করব কত বের হচ্ছে এখানে। যদি 5√2 বের হয় তো সত্য, না হলে মিথ্যা। এখানে আমরা করব 3/5। 3/5 বলছি, 3/3 প্রশ্নটা। 3 যেটা বলেছে দেখো, এখানে একটা বৃত্তের কথা বলেছে, আমি একটা বৃত্তের ছবি তৈরি করে নেব। এই যে আমাদের বৃত্ত, ব্যাসার্ধ আমাদের 5 সেমি বলেছে, যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কেন্দ্রে, দেখো আমাদের এখানে একটি যে নিলাম, এভাবে এখানে আমাদের কেন্দ্র আছে, যেটা ধরে আমরা এবি নাম দিলাম, যে কেন্দ্র ও, ও এ আর এদিকে ও বি। ব্যাসার্ধ কিন্তু আমাদের 5 সেমি, 5 সেমি করে দিয়েছে। কেন্দ্রে কোণটা বলেছে সমকোণ তৈরি করবে, মানে 90 ডিগ্রি কোণটা তৈরি হবে। এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ইউবি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে যেটি দৈর্ঘ্য দেখো এ বিটা তো আমরা বের করতে পারবো। সমকোণী ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য জানা আছে, 3 নম্বর বাহুটা অতিভুজ এটা। তাহলে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার, 25 পাবা, এটা 25, এটা আসবে 50। তাহলে এ বি কত পাবা, √50। 50কে যদি ভাঙাও তোমরা 5 × 5 × 2, এটা পাবা, এটা 5 বের হবে, যে √2, 5√2 আসছে সেই যে এটির দৈর্ঘ্য 5√2 বলেছে। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা সত্য হয়ে গেল, তো এটা সত্য তোমরা লিখবা। এবার দেখো 4 প্রশ্নটা 3। এর বলছে 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, মানে 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে কি ছোট হবে। দেখো 1 রেডিয়ানের মান কত জানি, 1 রেডিয়ান সমান সমান তোমাদের জানতে হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়। দেখো তোমাদের বইতে আছে, তোমরা 272 পেজে চলে আসবা, 272 পেজে চলে এসো। আর এখানে দেখো 1 রেডিয়ান সমান সমান দেওয়া আছে, 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট, এই যে ড্যাশটা আছে না, একটা ড্যাশ মিনিট বলা হয়। 16 মিনিট 22 সেকেন্ড, ডবল ড্যাশ সেকেন্ড। ওকে, তাহলে 1 রেডিয়ান দেখো 57 ডিগ্রির চেয়েও বেশি আছে, তাহলে 1 ডিগ্রির চেয়ে তো বড় হবে 1 রেডিয়ান, এখানে কিন্তু ছোট বলে দিয়েছে। তার জন্য তোমরা এখানে অ্যান্সারটা মিথ্যা বলে দেবা, অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে। এরপরে দেখো আমাদের 3/5 প্রশ্নটা, একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, নাকি সর্বদা একটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে। দেখো এখন তো আমাদের যে দেখতে পাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু সর্বদা কি বলতে পারবো। দেখো সর্বদা কিন্তু বলতে পারবো না, কারণ কেন, দেখো এখানে এই যদি এটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা 0 হলে s² পার্টটা থাকছে না,
তখন আমাদের সমীকরণটা bx প্লাস 2c ইজিক্যাল টু 0। তো এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না, দ্বিঘাত সমীকরণ হতে গেলে পাওয়ারটা আমাদের এস স্কোয়ার হওয়া দরকার, তাই তো? তাহলে সর্বদা কখন হবে? এটা নট ইকুয়াল টু 0 হলে আমাদের সর্বদা এটি দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে, কিন্তু এখান তো এ নট ইকুয়াল টু 0 বলে দেয়নি, তার জন্য আমরা এটাকে সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ বলবো না। ঠিক আছে, এ যদি নট ইকুয়াল টু 0 হয় তখনই হবে আমাদের এই দ্বিঘাত সমীকরণটি সর্বদা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে যেহেতু এ নট ইকুয়াল টু 0 এখানে বলেনি, তাহলে একে বলে দিয়েছে সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এই কথাটা কিন্তু সত্য হবে না, এটা তোমরা মিথ্যা লিখবা। দেখা দেখো 3-6 প্রশ্নটা, 3-6 নাম্বার। দেখো 6 নাম্বার কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ছোট থেকে বড় আকারে সাজানো এই যে আমাদের সংখ্যাগুলি আছে, তাহলে এই তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে পি এর মান কি 21 হবে? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই তথ্যগুলির আমরা মধ্যমা বের করব। মধ্যমা কি করে পাবো? এখানে দেখো মধ্যমা পাওয়ার জন্য আমি সংখ্যাগুলোকে লিখি, এখানে কিন্তু ছোট থেকে বড় সাজানো আছে, আমাদের 8 আছে, 9 আছে, 12, 17, পি প্লাস 2, পি প্লাস 4, 30, 31, 34 আর 39। তো কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তার 10টা বলতে দেখো এদিকে 4 জনকে বাদ দাও, এদিকে 4 জনকে বাদ দিয়ে দাও, তার মধ্যে আছে এরা। দেখো তার মধ্যমা পাওয়ার যে নিয়ম, যে দুজন আছে তাদেরকে যোগ করো, এই যে, আর 2 দিয়ে ভাগ করে দাও, এটাই হচ্ছে মধ্যমা। এই মানটা আবার কত বলেছে? মধ্যমাটা 24 বলে দিয়েছে। তাহলে এখানে পি এর মানটা বের করবো আমরা। তাহলে এখানে পি আর পি যোগ করে 2p, আর এখানে 4 আর 2 যোগ করে 6, আর এখানে 24 দিয়ে এটা আমরা 48 করে দিলাম। 2p সমান 48 থেকে 6 বিয়োগ হবে, 48 থেকে 6 যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে 42 পেয়ে যাবা। 2 দিয়ে কাটারি করে দেখো 21, পি এর মানটা কিন্তু আমরা দেখো কত 21 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যে 21 বলেছিল পি এর মানটা 21, কথাটা কিন্তু এখানে সত্য বলেছে, এটা তোমরা সত্য দিবা। এবার আমরা চলে আসবো 4-এর প্রশ্ন করতে। 4-এর 1 নাম্বার কি বলছে দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা পি, মানে 5 বছর পর জনসংখ্যা পি হচ্ছে, বলছে 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, আমরা ধরে নেব যে 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল আমাদের 1 জন। ওকে, 5 বছর পূর্বে ছিল জনসংখ্যা, তাহলে 5 বছর পর কত জনসংখ্যা হবে? তাহলে 5 বছর পর যে জনসংখ্যাটা হবে, দেখো 5 বছর পর জনসংখ্যা হবে মানে x থেকে 5 বছর, তাহলে x ইন্টু 1। দেখো এখানে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, r% হারে বৃদ্ধি পালে প্লাস দিবা। ওকে, তাহলে যেটা পূর্বে ছিল জনসংখ্যা সেটা 5 বছর পর জনসংখ্যাটা তৈরি করছি, তাহলে যে পূর্বে জনসংখ্যাটা ইন্টু 1 প্লাস কত হারে বাড়ছে? r%, তাহলে r/100 হবে। আর এখানে সময়টা হবে পাওয়ারে, সময় কত? 5 বছর। তাহলে এই যে দেখো, তাহলে 5 বছর পূর্বে যদি 1 জন জনসংখ্যা হয় তাহলে 5 বছর পর যে জনসংখ্যা হবে এতজন হবে, এটা যে বর্তমান জনসংখ্যা, যেটা বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের পি এর মান, এতজন। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, যে 5 বছর পূর্বে জনসংখ্যা যে 1 জন ধরেছি, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স সমান দেখো এটা যদি আমরা এই মানটাকে পি এর নিচে নামিয়ে যাবে, এটা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5, এভাবে লিখতে পারবো। এটাকে যদি একটু সাজিয়ে লিখো তাহলে এভাবে লিখতে পারবা, এক্স সমান দেখো পি ইন্টু, এটা উপরে নিয়ে চলে যাচ্ছি, 1 প্লাস r/100, তাহলে নিচেটা যদি উপরে নিয়ে যাও তার পাওয়ারটাকে মাইনাস করে দিবা। এই দেখো পাওয়ার মাইনাস করলে এটা নিচেরটাকে উপরে নিয়ে যেতে পারবা। ওকে, তাহলে দেখো পূর্বে জনসংখ্যা যে ছিল 5 বছর পূর্বে জনসংখ্যা এতজন ছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে তোমরা জন দিতে পারো। দেখো এখানে 4-এর 2-এর প্রশ্নটা, 4-এর 2 নাম্বারটা কি বলছে দেখো, সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা শুরু করে, দুজনে মিলে একটি ব্যবসা শুরু করছে। কেশবের মূলধন ও বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা, মানে কেশবের মূলধন 6,000 টাকা, আর কেশবের যে লাভ হয়েছে কত বছরের শেষে 900 টাকা। ঠিক আছে, বলে দিয়েছে বছরের উভয় মোট লাভ, দুজনেরই মোট লাভটা যেটা দেওয়া আছে 1500 টাকা হলে সন্দীপের মূলধনটা কত ছিল?
সন্দীপের মূলধন বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিব, তাহলে আমরা ধরি সন্দীপের মূলধনটা আমরা x টাকা ধরে নিলাম। তাহলে তাদের দুজনের মানে আমাদের কেশব ছিল, কেশব আর সন্দীপ, এদের মূলধনের অনুপাতটা কত হবে? কেশবের মূলধন আছে 6,000 টাকা, আর সন্দীপের মূলধনে x টাকা ধরেছি। এই যে এখানে কেশবের কিন্তু লাভ বলে দিয়েছে, আমি কেশবের লভ্যাংশটা বের করব। দেখো কেশবের লভ্যাংশ কত হবে? কেশবের মূলধনটা 6,000 বাই আনুপাতিক যোগ হয়, এই যে আনুপাতিক যোগ, আর যেটা মোট লাভ হয়েছে সেটা দিয়ে গুণ করো, 5,900 টাকা মোট লাভ। এটা হচ্ছে কেশবের লভ্যাংশ, যেটা কিন্তু বলে দিয়েছে এখানে 900 টাকা প্রশ্নে। তাহলে এটাই সমান সমান হবে 900। এখান থেকে সরল করে x এর মান পেয়ে যাব, সন্দীপের মূলধনটা কিন্তু বেরিয়ে আসবে। এখানে দুটো শূন্য কেটে দাও, 3 3 9, 3 5 15। আচ্ছা আবার 3 1 3, আর এখানে দেখো এর সঙ্গে করছি 3 দিয়ে 6, আর এখানে 3টা শূন্য। তাহলে এখানে কত বাঁচলো দেখো, এখানে 5 দিয়ে 10, তাহলে এখানে 5 দিয়ে 10 মানে 10,000, 3টা শূন্য বসিয়ে দিব। আর নিচে আছে 6,000 প্লাস x, আর এদিকে কিছু নাই তো আমাদের 1 আছে। তাহলে দেখো এখানে সরল করবো আমরা, বর্গগুণ করো, 6,000 প্লাস x, আর এটা 10,000টা এদিকে বসে যাবে, 10,000। তাহলে x সমান সমান দেখো 10,000 থেকে এই যে 6,000 এদিকে আসবে মানে বিয়োগ হবে, তো 10,000 থেকে 6,000 বিয়োগ হয়ে পেয়ে যাবে কত? 4,000। তাহলে সন্দীপে যে মূলধন ছিল কত টাকা? 4,000 টাকা ছিল। এটা কিন্তু আমাদের অ্যান্সার, 4,000 টাকা। এবার চলে আসবো আমরা 4-এর 2 এর প্রশ্নটা। 4-এর 2 নম্বরটা করলাম, 4-এর 3 নম্বর প্রশ্নে এবার আসবো। দেখো 4-এর 3টা কি বলছে? 4-এর 3 নম্বর, এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি শূন্যজিত হয় কে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দ্বিঘাত সমীকরণটা আমরা সাজিয়ে নিই। দ্বিঘাত সমীকরণটা আছে s² - x, সেখানে কে দিয়ে যদি গুণ করো তাহলে এটা 2kx পাবা, আর মাইনাস কে পাবা, কে দিয়ে গুণ করলাম। আচ্ছা বাঁদিকে নিয়ে আসবো s² - x, এটা মাইনাস 2kx, এটা প্লাস কে হয়ে যাবে, ইকুয়াল টু 0। আচ্ছা আর একটু সাজাই আমরা, s², এখানে x যদি কমন নিয়ে নাও তাহলে এখানে 1, এটা প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে 2k, আর এক্সটাকে আমি এদিকে রাখলাম কমন নিয়ে, আর এটাতে আমাদের কে আছে, ইকুয়াল টু 0। তো দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, যেভাবে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার থাকে সেভাবে তৈরি করলাম। এবার এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে। দেখো বীজদ্বয়ের সমষ্টি শূন্য, বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলতে দেখো তোমাদের আমি বলবো যে এই যে মাইনাস বি বাই এ, ঠিক আছে, এই যে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তো বীজদ্বয়ের সমষ্টি কত? আমি এখানে তোমাদের দেখাবো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেখাবো, বীজদ্বয়ের যোগফল সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, এটা হচ্ছে একদম সূত্রের মতো মনে রাখবা, মাইনাস বি। বি কত আমাদের এখানে? বি হচ্ছে এই যে দেখো আমাদের এই যে মাইনাস যেটা আছে সেটা দিয়ে তোমাদের বড় বন্ধনী দিলাম, থার্ড বন্ধনী, বি হচ্ছে মাইনাস 1 প্লাস 2k, এটা কিন্তু আমাদের বি। তাই মাইনাস বি বাই এ, এ কত আছে? বি হচ্ছে এক্স এর সহগ, আর এ হচ্ছে s² সহগ, যেটা 1 আছে এখানে। তাহলে এটা সরল করো, মাইনাস মাইনাসে প্লাস, এটা 1 প্লাস 2k আমরা পেয়ে যাচ্ছি, মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 2k, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। এই বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য বলে দিয়েছে, তাহলে এটা আমরা শূন্যের সঙ্গে সমান করতে পারবো। তো এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো, তাহলে 2k, 1টাকে এদিকে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে কে সমান সমান -1/2টা আমরা নিচে নামিয়ে দিলাম। তাহলে কে এর মান কিন্তু -1/2, আমাদের এটা অ্যান্সার। চলো এবার আমরা করাবো 4-এর 4-এরটা, 4-এর 4 নম্বর। দেখো কি বলছে প্রশ্নটা, আমাদের এখানে বলছে কোন সংখ্যা, এই যে আছে 4:7 অনুপাতটি আছে, এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, পূর্বপদ বলতে অনুপাতের প্রথমটাকে, 4টাকে পূর্বপদ বলা হয়, পূর্বপদের সঙ্গে যোগ হবে এমন একটি সংখ্যা, এবং উত্তরপদ থেকে বিয়োগ, উত্তরপদ বলতে পরেরটা মানে 7, এই যে 7টা হচ্ছে উত্তরপদ,
উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান হবে এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত। ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে আমরা কি করব, এই দুটি অনুপাতের যৌগিক অনুপাতটা আগে বের করে নিই। এই যে আমাদের আছে 2:3 ও 5:4, ঠিক আছে, এর এর যৌগিক অনুপাত, যৌগিক, যেটাকে মিশ্র অনুপাত বলা হয়। আচ্ছা, যৌগিক অনুপাতই আমি লিখছি। আমাদের মনে রাখতে হবে যে যৌগিক অনুপাতে আরেকটা নাম আছে মিশ্র অনুপাত। তো দেখো, এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত কিভাবে তোমরা তৈরি করবা। দেখো, অনুপাত দুটির পূর্বপদের গুণফল, মানে প্রথমগুলোকে পূর্বপদ বলা হয়, 2 গুণিত এই যে 5 করবা = 2। আর অনুপাত দুটির উত্তরপদের গুণফল, মানে 3 আর 4 এর গুণ, 3 গুণিত 4। এই যে দেখো, একে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। চলো এখানে একটু সরল করো, যেখানে 2, 2 এর 4 এভাবে কাটাকাটি করে নাও। তাহলে এখানে 5 আর এটা 3 দিয়ে 6, 5/6 পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে বলেছে কোন সংখ্যা, আমরা ধরে নিব সংখ্যাটি x। ঠিক আছে, ধরি কোন সংখ্যা, ধরি সংখ্যাটিকে আমি x ধরে নিলাম। তাহলে এখানে যে আমাদের শর্তটা বলেছে যে এই অনুপাত পূর্বপদের সঙ্গে যোগ করতে বলেছে সংখ্যাটি, মানে এই যে 4-এর সঙ্গে যোগ করতে বলেছে = আর উত্তরপদের সঙ্গে বিয়োগ করতে বলেছে, এই যে উত্তরপদ 7 আর 7 থেকে বিয়োগ করতে বলেছে। এভাবে যদি করা হয় যোগ বিয়োগ, তাহলে অনুপাতটির যে মান পাওয়া যাবে এই দুটি অনুপাতের যে মিশ্র অনুপাত পেয়েছি বা যৌগিক অনুপাত, এটার সঙ্গে সমান হবে, এই মানের সঙ্গে, মানে এই অনুপাতটি হয়ে যাবে আমাদের 5:6 হয়ে যাবে। এটা কিন্তু প্রশ্নে বলেছে। তো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তখনই সেই সংখ্যাটি আমাদের বেরিয়ে আসবে, কোন সংখ্যা যেটা আমাদের বের করতে বলেছে। আবারকে আমরা বাই করে নিব 5/6। এখানে বর্গগুণ করে নিই আমরা 6 দিয়ে গুণ করি, 6 4 24 প্লাস 6x সমান 7 5 35 মাইনাস 5x। আচ্ছা, x গুলোকে একদিকে করি, প্লাস 5x হয়ে যাবে 35 আর 24টা দিকে -24। এখানে বিয়োগ, এখানে যোগ হবে, এটা যোগ হয়ে 11x পেয়ে যাবে। আর এখানে বিয়োগ করে, এটাও কিন্তু বিয়োগ করে 11 পেয়ে যাবে। তাহলে 11 11 কেটে গেল, এই যে এখানে 1 রয়ে যাবে। তাহলে x এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। তা আমাদের বলেছিল যে সংখ্যাটি কত, কোন সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4-এর 5-এর প্রশ্নটা। কি বলছে এখানে, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব কত। আচ্ছা দেখো, ভালো প্রশ্ন বলেছে। চলো আমরা আগে একটি বৃত্তের ছবি তৈরি করি। এই যে আমাদের একটি বৃত্তের ছবি, এখানে দুটি সমান্তরাল যে বলেছে, আমি একটা জে নিয়ে নিলাম, এ বি আমি একটি জে নিলাম, আর একটা সিডি জে নিলাম, সমান্তরাল যে। তাহলে এই যে আমাদের সিডি জে। আচ্ছা, এখানে কেন্দ্র আছে, আমি যে দুটির মধ্যে যে দূরত্ব চেয়েছি, এই যে এখানে কেন্দ্র, এই যে কেন্দ্র এখানে পি, এখানে কিউ দিয়ে দিলাম, কেন্দ্রটা ও দিয়ে দিলাম। এই যে দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে পি কিউ, আমাদের পি কিউ বের করতে হবে এখানে। ঠিক আছে, এভাবে ছবিটা কিন্তু তৈরি হবে। আচ্ছা, এখানে এ বি ও সি ডি দুটি যে সমান্তরাল যে আছে, প্রত্যেকটির দৈর্ঘ্য কিন্তু আমাদের 16 সেমি, মানে এ বি সমান সমান কিন্তু সিডি আছে 16 সেমি। এবার লক্ষ্য করো, আমরা দেখো এই যে এপি আর সিকিউ পেয়ে যাব। ঠিক আছে, এই যে এপি পাবো, একইভাবে আমরা সিকিউ পেয়ে যাব। এপি সিকিউ দেখো আমরা কি করে পাবো, এই যে এ বি মানে এ কিউটা যদি বলি, সরি এপিটা এ বি এর অর্ধেক হবে, এটা হবে এ বি এর অর্ধেক হবে। এটা কেন হবে দেখো, তোমাদের আমি এখানে কারণটা বলে দিচ্ছি। এই যে এপিটা এ বি এর অর্ধেক কেন হবে, দেখো লক্ষ্য করো যে এই যে এ বিটা ব্যাস নয় এইরূপ একটি জে আছে ও কেন্দ্রবৃত্তের, সেই জের উপর কেন্দ্রগামী যে সরলরেখাটা লম্ব হয়েছে, এটা যেহেতু এখানে যে দূরত্ব বের করতে বলেছে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে এটা কিন্তু লম্ব হবে, ওপিটা এবির উপর লম্ব।
তাহলে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এপি সমান পিবি হবে, তাহলে এপিটা পিবির অর্ধেক হবে। একইভাবে তো একই কথা এখানে দুটি যেহেতু সমান আছে তার জন্য এপি সমান সমান কি হবে, সিকিউ হয়ে যাবে, যা এবির অর্ধেক বা সিডির অর্ধেক, তাই তো? এখানে এবির অর্ধেক দেখাতে পারো বা সিডির অর্ধেক দেখাতে পারো। তাহলে এই কারণটা কিন্তু লিখে দেবা, যে কারণটা বললাম। কি বললাম কারণটা? আমি আবার বলে দিচ্ছি তোমাদের, যে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা উপপাদ্য আছে আমাদের। চলো এখানে দেখো, এই যে এ বির মানটা তো আমরা এখানে বলে দিয়েছি এ বি সি ডি 16 সেমি, তাহলে এখানে কাটাকাটি করে আমরা পেয়ে যাব, দেখো আমরা 8 সেমি পেয়ে যাব। তাহলে এই যে এপিটা কিন্তু আমরা 8 সেমি পেয়ে গেলাম। আমরা ব্যাসার্ধ ও এ যুক্ত করব, যেটা ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ AOP, এই সমকোণী ত্রিভুজের ও এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের এপি জানা আছে, ও এ জানা আছে, তাহলে আমরা ওপি বের করতে পারবো। তাহলে ওপি দেখো, তো আমরা প্রথমে অতিভুজ ও এ, এই সমকোণী ত্রিভুজের ধর্ম ও এ স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার বলতে পারবো। এখান থেকে ওপি স্কোয়ারটা বের করব, তাহলে আমাদের হবে কত, ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। মান বসাও, ও এ হচ্ছে আমাদের 10, 10-এর স্কোয়ার মাইনাস এপি, এপিটা 8 বের করলাম, 8-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার 100, 8-এর স্কোয়ার 64। আচ্ছা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 36। ওপি স্কোয়ার 36 হলে ওপিটা কত হবে, 36-এর বর্গমূল, যেটা আমাদের 6 হয়ে যাবে। আচ্ছা, যে ওপি যদি 6 হয়ে যায়, তাই তো, তাহলে একইভাবে কিন্তু আমরা ও কিউটা পেয়ে যাব, একইভাবে আমরা এখানে বলে দিচ্ছি, একইভাবে এখানে যদি আমরা ওসিটা যোগ করে নিই না, তা এটাতে আমাদের হচ্ছে 8 আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 10, তাহলে একইভাবে আমরা ও কিউটা পেয়ে যাব 6 সেমি পেয়ে যাব, 6 সেমি, এটা 6 সেমি। ওপি ও কিউ পেয়ে গেছি। এবার আমাদের যে পি কিউ বের করতে বলেছে, যে দুটির মধ্যে দূরত্ব পি কিউ, সেটা হয়ে যাবে আমাদের 6 + 6। এই যে ওপি আর ও কিউ, এই যে ওপি এদিকে 6 পেলাম, এদিকে 6, তাহলে 6 + 6 করে আমরা পেয়ে যাব 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো, আমরা তো 5-এরটা করে ফেললাম, এবার আমরা 6-এরটা করাবো। তাহলে 4-এর 6 নাম্বার প্রশ্নটা পড়া যায়, কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ ও ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ কিউ পি ও এর মান বের করতে বলেছে। চলো ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝবো। আচ্ছা, এই যে আমাদের ও কেন্দ্রবৃত্ত, আমি এখানে একটা কেন্দ্রবিন্দু দিয়ে দেবো ও। আচ্ছা, এখানে দুটি ব্যাসার্ধ বলেছে ও কিউ আর ও আর, তবে আমি দুটি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এটা ও কিউ ব্যাসার্ধ আর ও আর ব্যাসার্ধ। এই যে আমাদের এখানে, এই যে আমাদের এখানে আমাদের ব্যাসার্ধ আমি ও আর নিয়ে নিলাম। তাহলে এখানে কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছে যারা পি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে একটা স্পর্শক তৈরি করি, এভাবে করে একটা স্পর্শক তৈরি করো, আর বিন্দুতে একটা স্পর্শক তৈরি করো, এভাবে স্পর্শক তৈরি করো, দুটি স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, এই যে পি বিন্দুতে, তাই তো, এই প্রশ্ন বলেছে। আর এখানে যে মধ্যবর্তী কোণ বলেছে, দেখো কিউ ও ও আর, এই যে ও কিউ আর ও আর এর যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা দেখো তো কোনটা, এই মধ্যবর্তী কোণ যদি দেখো, তাহলে এই কোণটা পেয়ে যাবা। এই যে ও কিউ ও আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের এই যে কোণটা, মানে কিউ ও আর, আর এখানে কিউ ও আর এই কোণটা দেওয়া আছে 150 ডিগ্রি, সমান সমান 150 ডিগ্রি বলে দিয়েছে, তাই তো। আচ্ছা, তাহলে এটা 150 ডিগ্রি বলে দিয়েছে, কোন করে মান চেয়েছে, কিউপিও, এই যে কিউপিও আমাদের এভাবে যুক্ত করতে হবে। আচ্ছা, এখানে সম্ভবত কিউপিআর কোণটার কথা বলেছে, মানে এটা চেয়েছে, এখানে ওটার জায়গায় আর হতে পারে, এখানে কিউপি ওর কোণটাও বের করা যাবে। আচ্ছা, আমি আগে কিউপিআর কোণটা বের করে দিই তোমাদের, এই কোণটা বের করলেই আমরা এই কোণটাও পেয়ে যাব, ঠিক আছে। সম্ভবত এই প্রশ্নটা এখানে কিন্তু কিউপিআর মানে এই কোণের কথাই বলা থাকে। তো যাই হোক, আগে আমরা কিউপিআর কোণটা বের করি, কত বের হচ্ছে। দেখো, এই কোণটা পেতে গেলে আমরা আগে এই কোণটা পাবো, দেখো এই যে কোণ
ও কিউ পি পাবো, ও কিউ পি এই কোণটা পাবো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। কি করে 90 ডিগ্রি? দেখো এখানে ও কিউটা এই যে পি কিউর উপর লম্ব হবে। এটা তোমাদের জানতে হবে যে এটা উপপাদ্য আছে, কোনো বৃত্তের স্পর্শকের যে স্পর্শ বিন্দু আছে, স্পর্শকের যে স্পর্শ বিন্দু, সেই বিন্দুর উপর কেন্দ্রগামী যে সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করবে, তাই তো? তাহলে এখানে এটা আমাদের 90 ডিগ্রি হবে, এটা আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এখানে পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, সেই চতুর্ভুজের 3টি কোণ তো জানা হয়ে গেল, তাই 4 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে এটা আমাদের এই যে কিউ পি আর কোণটা দেখো বেরিয়ে আসবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এখান থেকে বাদ দাও এই 3টি কোণের যোগফল, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 90 180, আর 180 আর 150, তাই তো? মানে 180 ডিগ্রি আর এদিকে 150 ডিগ্রি যোগ করতে হবে। এদিকে হয়ে গেল আমাদের 13, 8 5 13 আর 2 2 3, 330 ডিগ্রি। এটা যদি বিয়োগ করে এখানে এটা পেয়ে যাবো 30 ডিগ্রি। দেখো এই যে কোণটা, ঠিক তো? এই যে আমাদের দেখো কিউপিআর প্রশ্নে এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের এই যে এই কোণটা কিন্তু 3 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা কিন্তু 30 ডিগ্রি আসবে না, আমাদের কিউপিআর কোণটা কিন্তু 30 ডিগ্রি আসবে, ঠিক আছে? যদি এটাই যদি অ্যান্সার হয় ঠিক, তাহলে এখানে কোণটা কিন্তু কিউপিআর হবে, ওকে? আর যদি এই কোণটা বের করতে চাও, আমি বলে দিচ্ছি, দেখো এখানে আমরা এই যে কিউপিও যেটা বের করতে বলেছি এটাও কিন্তু পাবো, এটা কিন্তু এর এই যে অর্ধেক হবে আমাদের 30 ডিগ্রির, মানে এটা বলবো যে হাফ, এটা হাফ হবে কোণ কিউপিআর। আচ্ছা হাফ কি করবে এটা তোমাদের আমি জানাবো, কাটাকাটি করে এটা 15 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 15 ডিগ্রি আসবে। যদি তোমাদের এই কোণটাই দেয় প্রশ্নে, তাহলে তোমরা কিন্তু 15 ডিগ্রি করবা। তোমাদের একটু বলে দিই, দেখো আমরা এখানে এই যে ওপিটা যদি যোগ করি না, যে কোণটা আমাদের বলেছে এখানে কিউপিও, এই কোণটা বের করতে বলেছে, এই ওপিটা কিউপিআর এই কোণের কিন্তু সমদ্বিখণ্ডক হবে। ওপিটা সমদ্বিখণ্ডক কি করে হবে? দেখো এই দুটি কোণ আমরা সমান পাবো, তোমাদের এখানে আমি বুঝিয়ে দিই কি করে সমান হবে। এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ, এই দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম তোমরা প্রমাণ দেখাতে পারবা। কি করে? এই যে দেখো এই কোণটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, বা এদিকেরও বাহুগুলো সমান আছে। দেখো এই যে পি কিউ আর পি আর সমান হবে, কারণ কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান হয়, তার জন্য দুটো ত্রিভুজ সর্বসম, আর সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো সমান, তাই তো? তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা হবে আমাদের হাফ কোণ হবে, কিউপিআর এর অর্ধেক হবে। তার জন্য আমরা দেখো কিউপিও কোণটা কিন্তু 15 ডিগ্রি পাবো, ওকে? আর যেহেতু আমাদের অ্যান্সারে 30 ডিগ্রি আছে, তাহলে কিন্তু কোণটা কিন্তু কিউপিআর হয়ে যাবে, কোণটা 30 ডিগ্রি। তাহলে যেভাবে থাক না কেন তোমরা কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবা। পরের প্রশ্ন, পরের পেজে চলে এসো, 389 পেজে। এই পেজে আমরা এটা 4-এর 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রই এটা। সূত্র বলতে কি, দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে √s², মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। আর প্রস্থ ওয়াই একক হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো তোমাদের যখন প্রস্থ ওয়াই বলেছে, তাহলে দৈর্ঘ্য কিন্তু আমাদের এক্সই হবে, তারপর তো কর্ণের দৈর্ঘ্য এটা পাবো। তাহলে এই অনুসারে দেখো প্রস্থ ওয়াই এবং কর্ণের দৈর্ঘ্য এটা, এই দুটো থেকে আমরা বলবো যে দৈর্ঘ্যটা, তাই না? এখানে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব, এক্স পেয়ে যাব, আর প্রস্থ তো ওয়াই আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রের? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে দেখো এক্স ওয়াই বর্গ একক, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই বর্গ একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার আমরা চলে আসবো 4-এর 8-এর প্রশ্নটা, 4-এর 8 নম্বর। কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, বৃত্তটির 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো ভালো প্রশ্ন, আমরা একটা বৃত্তের ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বোঝাই। এই হচ্ছে আমাদের কেন্দ্র ও, বৃত্তের ব্যাসার্ধ বলেছে, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের চাপ। দেখো বৃত্তের ব্যাসার্ধ যে নিলাম, আর এটা হচ্ছে এখানে এ, এটা আমাদের বি। বৃত্তের ব্যাসার্ধ তো বলে দিয়েছে 28 সেমি, তো 28 সেমি,
আর বৃত্তচাপ যেটা দেখো এই যে এ বি চাপ, এই যে বৃত্তচাপ এ বি চাপ যেটাকে আমি এস বলবো, এই এসটা বৃত্তচাপ কত বলেছি 5.5 সেমি দেওয়া আছে। আর যেটা ব্যাসার্ধ এখানে কিন্তু 28 সেমি দেওয়া আছে ব্যাসার্ধ। আর এই যে ব্যাসার্ধ এবং বৃত্তচাপ নিয়ে যে কেন্দ্রে কোণটা, যে কোণটাকে আমি থিতা বলবো, এই থিতা কোণটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে এই যে ব্যাসার্ধ এবং বৃত্তচাপ যেটা এস বৃত্তচাপ, আর তাদের দ্বারা যে উৎপন্ন যে কেন্দ্রে কোণটা থিতা, এই নিয়ে একটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এস সমান সমান আর থিতা। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমার থিতার মানটা পাবো। তাহলে থিতা সমান সমান তাহলে কত হবে, এস বাই আর। থিতা সমান সমান এস হচ্ছে আমাদের 5.5 আর আর হচ্ছে 28। আচ্ছা এখানে আমি দশমিকটা উঠিয়ে দেবো, 5 আচ্ছা দশমিকটা উঠালে আর দশমিক তো লিখবো না, তাই তো? তাহলে দশমিকটা আমি বাদ দিয়ে লিখবো, মানে 55/28। আর দশমিক উঠিয়ে 1, এই যে দশমিক উঠিয়ে 1 আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, 5 2 10, 5 1 5, 5 1 5। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি করব, যেখানে 22 আনার জন্য আমাদের 22 দরকার, মানে 22/7 নিয়ে আসার চেষ্টা করব, যেটা আমরা পাই বসাতে পারবো। মানে বৃত্তীয় মান রাখতে বলেছে, বৃত্তীয় মান মানে কোনটা যেন পাই দিয়ে থাকে। তো দেখো 22/7 আনার জন্য একটু ব্যালেন্স করি, 11 এর সঙ্গে 2 গুণ করলাম, আর এখানে 28 গুণিত 2 তো আছে, আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, মানে লব হরকে 2 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো এই 28টাকে আবার আমরা করতে পারবো, দেখো এটা তো 22 হয়ে গেল পরে। আর এই যে 2 গুণিত 2, এই যে 28টাকে আমরা লিখতে পারবো এই যে 4 গুণিত 7, এভাবে করতে পারবো। আর এটাকে যে ভাঙিয়ে নাও, দেখো এটা 1/2 গুণিত 2 গুণিত 4, আর এখানে 22/7, দেখো আমি পাট করে দিলাম, এইভাবে মানটাকে সরল করে সাজিয়ে এভাবে করে দিলাম। যে 22/7 করলাম, এটা পাই লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কত মানটা, এটা হচ্ছে আমাদের 4 4 16, দেখা যাচ্ছে না, এই যে আমাদের 4 4 16, আর এটা কিন্তু আমাদের 22/7টাকে আমি পাই লিখে দেবো। তাহলে যে আমি থিতার মান যেটা পেলাম, ওকে, তার থিতার মানটা কত পেলাম এখানে আমি লিখে দিচ্ছি, তার থিতার মানটা পেয়ে গেলাম π/16 পেলাম। এই যে আমাদের যেটা বলেছিল যে এই যে কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের বৃত্তীয় মান কত, π/16। ওকে, এই যে আমাদের অ্যান্সারটা। একটা ভালো প্রশ্ন ছিল আমাদের। তারপর দেখো এখানে আমরা করাবো পরের প্রশ্নটা, আমরা 8 নম্বর করালাম, এবার 9 নম্বর প্রশ্নটা করাবো, 4-এর 9 নম্বর। কি বলছে, আমাদের tan 50 ডিগ্রি p/q দেওয়া আছে, tan 50 ডিগ্রি p/q দেওয়া আছে, cos 40 ডিগ্রি, এই cos 40 ডিগ্রির মানটা বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন। তো আমরা এটাকে দেখো, এই যে 40 আর 50 মিলে 90 ডিগ্রি হবে, তাহলে আমরা 40 ডিগ্রিকে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। এবার এখানে পুরো কোণের সূত্র ব্যবহার করো, cos 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরে নাও, তাহলে আমরা পেয়ে যাবো সাইন থিতা, মানে সাইন 50 ডিগ্রি। আচ্ছা সাইন 50 ডিগ্রিকে আমরা লিখতে পারবো √1 মাইনাস cos স্কোয়ার 50 ডিগ্রি লিখতে পারবো। এটা কথাকার সূত্র, দেখো তোমরা জানো সাইন স্কোয়ার থিতা প্লাস cos স্কোয়ার থিতা, এটা সমান 1 হয়। তাহলে এখান থেকে তোমরা সাইন থিতার মানটা এরকম পাবা তোমরা, এখান থেকে সাইন স্কোয়ার থিতা আসবে 1 মাইনাস cos স্কোয়ার থিতা, আর সাইন থিতাটা পাবা √1 মাইনাস cos স্কোয়ার থিতা। দেখো থিতা বলতে এখানে 50 ডিগ্রি, তাই যে সাইন থিতার সূত্র যে আমরা অ্যাপ্লাই করেছি। আমরা কি করছি, এই যে কসকে পুরো একদম, দেখো এই যে কসকে দেখো সাইন করে দিলাম, দেখো সাইনকে আবার আমরা ট্যান করে দেবো, ট্যান 50 ডিগ্রি চলে আসবে এই সাইন থেকে, মানে একটা কোণানুপাতকে এক জায়গায় নিয়ে যেতে পারবা। মানে একটা কোণানুপাতকে বিভিন্ন কোণানুপাতে পরিণত করা যায়। দেখো করছি আমরা, সাইনকে ট্যান করে দেবো, তো সাইন থেকে কস করলাম, এবার কসকে আমরা সেক করতে পারবো, তো 1/sec স্কোয়ার 50 ডিগ্রি হয়ে যাবে। এবার সেক থেকে দেখো টেনে যেতে পারবো আমরা, যে 1 মাইনাস 1/, এখানে দেখো আমাদের যে সেক থেকে টেনে যাওয়ার সূত্রটা, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা হয়ে যাবে আমাদের 1 প্লাস tan স্কোয়ার 50 ডিগ্রি। এটা কি করে হলো, তবে এটার জন্য তোমাদের জানতে হবে
sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়, এটা সূত্র আছে মনে রাখবা। তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটার মানটা কত হবে, 1 প্লাস এই যে tan স্কোয়ার থিটা মাইনাসটা আছে এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস tan স্কোয়ার থিটা। দেখো এই sec স্কোয়ার থিটা, এটা থিটা ধরলাম, তার মানটা তো 1 প্লাস tan স্কোয়ার, এটা লিখেছি। দেখো এবার দেখো tan চলে এসেছে আমাদের, তাই যে tan 50 ডিগ্রির মানটা তো দেওয়াই আছে, এখানে আমরা বসিয়ে দেবো রুট ওভার 1 মাইনাস 1 বাই 1 প্লাস tan 50 ডিগ্রির মানটা পি বাই কিউ তার হোল স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস 1 বাই 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। চলো এখানে আমরা দেখো সরলটা করছি, সরল করে আমরা এদের মানগুলো বের করে নেব। আমাদের চলে আসবে cos 40 ডিগ্রির মানটা, এটা কিন্তু আমাদের কিন্তু cos কার মানটা বের করছি, cos 40 ডিগ্রির মানটা বের করছি। দেখো তাহলে এখানে cos 40 ডিগ্রি সমান সমান রুট ওভার 1 মাইনাস, এখানে দেখো 1 বাই এই যে এই জায়গায় কিন্তু ভগ্নাংশের যোগবিয়োগটা হবে, এটা লসাগু কিউ স্কোয়ার, এটা কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার পাবা। এই দেখো 1 মাইনাস 1 বাই, দেখো এই কিউ স্কোয়ারটা কিন্তু উপরে চলে যাবে, দেখো আমি এখানে করে দিচ্ছি, কিউ স্কোয়ারটাকে আমি উপরে নিয়ে চলে গেলাম, আর নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আগে পি স্কোয়ার লিখলাম তারপরে কিউ স্কোয়ার, তাহলে এটা থেকে এটা হয়ে যাবে সরলটা। এবার আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করবো, দেখো 1-এর সঙ্গে লসাগু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবা, আর এই যে এটা মিলে গেল, তাহলে আমাদের কি মাইনাস কিউ স্কোয়ারটা আমাদের বসে যাবে, প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের রুট ওভার মধ্যে উপরে রয়ে গেল পি স্কোয়ার আর নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ আছে আমাদের, ঠিক আছে কিউ স্কোয়ার। আচ্ছা পি স্কোয়ার আছে, রুট ওভার আছে, তাহলে একটা পি বেরিয়ে আসবে, আর এটা কিন্তু রুট ওভার মধ্যে রয়ে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আমরা রুট ওভার মধ্যেই রেখে দেবো। ওকে এটা আমাদের কিউ স্কোয়ার আছে, কিউ আছে এটা আমাদের। তো এটা কার মান বের করলাম আমরা, cos 40 ডিগ্রির মানটা বের করলাম, তো cos 40 ডিগ্রির মানটা কিন্তু এই যেটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 4-এর 10 নম্বরটা। দেখো 4-এর 10 নম্বরটা করার আগে আমি তোমাদের একটা কথা বলবো, যে অঙ্কটা আজকে প্রথম ক্লাসে করালাম সেটা নিয়ে একটু আলোচনা। দেখো এই যে আগের যে সেটটা দিলাম তোমাদের, দেখবা 384 পেজের যে সেটটা আছে, সেট 3 পার্ট 2 ক্লাসটা 387 পেজের একটা অঙ্ক, 14-এর 1 নম্বর অঙ্কটা, যেটা আমি ছেড়ে দিয়েছিলাম আগের ক্লাসে। তো এই অঙ্কটা কিন্তু আজকের ক্লাসে প্রথম দিকে করে দিয়েছি, আজকের ক্লাসের শুরুতেই এই 14-এর 1 নম্বর অঙ্কটা যেটা আমি ছেড়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু এই ক্লাসে, আজকের ক্লাসে আমি প্রথম দিকে করে দিয়েছি। তোমরা অঙ্কটা যদি না দেখে থাকো তার অঙ্কটা তোমরা দেখে নিবা। ওকে চলো এরপরে আমরা করাবো 4-এর 10 নম্বরটা। 4-এর 10 নম্বর কি বলছে প্রশ্নটা, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা এখানে কিন্তু ব্যাস আর উচ্চতা সমান বলে দিয়েছে, তাই তো। তাহলে এখানে কি হবে আমাদের, লম্ববৃত্তাকার চোঙ, দেখো তাদের ব্যাসার্ধগুলো আমি আর নিয়ে নিলাম, আর উচ্চতা আমি এইচ নিয়ে নিলাম, এটা সমান বলে দিয়েছে প্রত্যেকেরই। তাহলে চোঙের আয়তন প্রথমে, যে চোঙ আছে, তাহলে আমি যদি এখানে লিখি চোঙ প্রথমে, তাই তো চোঙের আয়তন আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের। এবার কি বলেছে, এবার বলছে শঙ্কুর আয়তন তোমাদের জানতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে যেহেতু প্রত্যেকের ব্যাস আর উচ্চতা সমান, মানে ব্যাসার্ধ উচ্চতা সমান হবে, তাহলে এখানে আর এইচ কিন্তু রয়ে যাবে প্রত্যেকেরই, H2। এবং দেখো গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধের কিউব, ঠিক আছে। এই যে এদেরই অনুপাতটা আমাদের চেয়েছিল, তাহলে এখানে লঘিষ্ঠ করো, এই যে তাহলে এখানে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু যেটা আছে আরেকবার তোমাদের এখানে দেখাই, চোঙের আয়তনটা পাই আর স্কোয়ার এইচটাই কিন্তু আমাদের আর হবে, যেহেতু এখানে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু সমান হবে। ওকে তাহলে এখানে আমাদের দেখো এটাই আমাদের হয়ে যাবে কি, এটাই হবে আমাদের আর কিউব।
1/3 এই যে পাই, তাহলে আর স্কোয়ার, এখানেও এইচ এর জায়গায় আমি আর বসাতে পারবো। আর এই যে 4/3 পাই, আমাদের দেখো এখানে কি বলে দিয়েছে, এই যে আর কিউব, এটা আর কিউবই আছে, আর কিউব আমরা বসাই দিলাম। প্রত্যেকের ব্যাস আর উচ্চতা সমান বলে দিয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এটা পাই, এটা আর কিউব পেয়ে যাবা, এটা 1/3 পাই, এখানেও আর কিউব পাবা, 4/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব, পাই আর কিউব, পাই আর কিউব, প্রত্যেকের জায়গায় আমরা কেটে দিলাম। তাহলে এখানে 1 রয়ে গেল, এটা 1/3, আর এখানে পেয়ে যাবা 4/3। 3 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এখানে 3:1:4। দেখো, এই যে চং, শঙ্কু এবং গোলকের আয়তের অনুপাতটা 3:1:4, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে আরেকটু তোমাদের বলি কথাটা, যে এই যে এইচ এর জায়গায় আর আমরা কি করে বসিয়ে দিলাম, তাই তো? দেখো দেখো এখানে আমি গোলকটা আগে দেখাচ্ছি। এই যে আমাদের গোলক, এই যে গোলকের, এই যে গোলকের এই যে আমি ব্যাসার্ধ আর নিলাম, তো তাহলে এখানে দেখো এই যে গোলকটির ব্যাসার্ধ যা হবে, গোলকের ব্যাসার্ধটাই কিন্তু উচ্চতা হবে। মানে গোলকটা কি ফুটবল আকৃতি আছে, তোমরা ভাবো না যে ডবলটা এটা মিলে উচ্চতা হবে না, পুরোটা উচ্চতা হবে না, শুধু এই পার্টটাই উচ্চতা হবে। কারণ ফুটবল কোনো জিনিস দেখো, বা লোহার একটি বল, ভিতরে কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু থেকে যে ব্যাসার্ধটা, এটা কিন্তু আমাদের হাইট হবে, একটি গোলকের হাইট। তাহলে তোমরা এই যে দেখো, এটা আরটাই কিন্তু আমাদের কি আছে, এই যে আরটাই কিন্তু আমাদের, এই যে আর এর মানটা কিন্তু এখানে এইচ আছে, ঠিক আছে? মানে এইচ সমান সমান আর, বা আর সমান সমান এইচ। তোমরা এখানে এই যে লক্ষ্য করো, এই যে আর কিউবটাকে আর স্কোয়ার ইন্টু আর করতে পারো, ঠিক আছে? সে আর এর জায়গায় এইচ বসাতে পারো, বা এখানে এই আমরা আর কে, এইচকে আমরা আর করে দিয়েছি এই অনুসারে, তাই তো? কারণ এখানে আমাদের এই যে গোলক আর আমাদের যদি শঙ্কু বলি, এই যে শঙ্কুর ছবিটা তোমাদেরকে দেখায়, এই যে আমাদের শঙ্কু, তাই শঙ্কুর ব্যাসটাও কিন্তু দেখো এখানে কিন্তু ভূমি ব্যাসার্ধ আর হবে। আর আমাদের বলেছে চং, এই যে আমাদের চং, এই যে আমাদের চঙের যে আমাদের দেখো এই যে ব্যাসটা সমান বলে দিয়েছে, প্রত্যেকের ব্যাস কিন্তু আমাদের সমান। তাহলে ব্যাস সমান হলে কি হবে, ব্যাসার্ধগুলো আমাদের কিন্তু সমান হবে, তাই এখানেও ব্যাসার্ধ আর হয়ে যাবে। আর এই যে দেখো এখানে গোলকের উচ্চতা, আর এই যে এদের যে উচ্চতাগুলো, তাই না, আমাদের কি হবে, এই যে উচ্চতার সঙ্গে কিন্তু সমান। গোলকের উচ্চতা যদি আর হয়ে যায়, তাহলে প্রত্যেকের উচ্চতাগুলো কিন্তু কি হবে, আর হয়ে যাবে আমাদের। আমাদের এখানে উচ্চতাগুলো আর হয়ে যাবে, এইভাবে কিন্তু তৈরি আছে, জিনিসগুলো তৈরি হবে। তা তোমাদের মনে হচ্ছে যে এটা আমাদের ছোট, এটা বড়, তার ছবিটা কিন্তু একটু অন্যরকম তৈরি করলেই বুঝতে পারবা। এভাবে একটু যদি ভূমিটাকে বড় করে নাও, ঠিক আছে, এই যে আমাদের এটা ভূমি, আর এইভাবে যদি শঙ্কুটা তৈরি করো না, এইভাবে, তার দেখো এখানে আমাদের ও এ, এই যে আমাদের দেখো, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে ভূমিটা ব্যাসার্ধটা যতটা হবে, উচ্চতার ততটা হবে। এই যে উচ্চতাটা যেটা আমরা এটাকে আর পাবো, মানে এখানে এইচটাই কিন্তু আমাদের আর হয়ে যাবে, আর সমান সমান এইচ, মানে এই যে পার্টটা ভূমিটা বা এই যে উচ্চতাটা কি হবে, সমান হবে। ওকে, এই অনুসারে যেহেতু গোলকের উচ্চতা আর গোলকের ব্যাসার্ধ একই দুটো হবে, তার জন্য আমাদের এই মানগুলো কিন্তু একই দাঁড়াবে। এখানেও চোঙটা সেভাবে তৈরি করতে হবে যেন এই পার্টের সমান হয়ে যায়। তাহলে চোঙের ছবিটা কিন্তু আমাদের চলে আসবে, একটু তোমাদের চোঙের ছবিটা এইভাবে করে তৈরি করতে হবে, এইভাবে করে তৈরি করতে হবে চোঙটাকে, যাতে এই যে চোঙের, তাই তো, চোঙের এই যে ভূমির ব্যাসার্ধ যত হবে উচ্চতা তত হবে, তবু আমাদের কিন্তু হাইটটা বড় হয়ে যাচ্ছে, একটু এই উচ্চতাটা একটু ছোট করতে হবে, তখনই দেখবা জিনিসটা সমান দেখাবে। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা এই যে আর এর জায়গায় কিন্তু দেখো এই যে এইচ এর জায়গায় আর বসিয়েছি, বা তুমি আর এর জায়গায় এখানে আমরা এই যে আর কিউবটাকে তোমরা আর স্কোয়ার ইন্টু আর, এখানে আমরা আর স্কোয়ার এইচ লিখতে পারি, যে এইচ 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 কেটে যাবে, বা এইচ এর জায়গায় আর বসিয়ে আমরা এভাবে কাটাকাটি করেছি, যেভাবে বুঝতে পারো, তার জন্য আমাদের কিন্তু অনুপাতটা এভাবে দাঁড়াবে। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 4-11 নম্বর প্রশ্ন। 4-11 নম্বর কি বলছে দেখো, 22 সেমি ইন্টু 8 সেমি মাপের একটি আয়তকার কাগজে দৈর্ঘ্য বরাবর, আয়তকার কাগজ বলতে দৈর্ঘ্যটা 22 সেমি, প্রস্থটা 8 সেমি, এভাবে কিন্তু একসঙ্গে উল্লেখ করেছে। সেই আয়তকার কাগজে দৈর্ঘ্য বরাবর, মানে দৈর্ঘ্য মানে 22 সেমি বরাবর, বরাবর সেই কাগজটিকে বাকি একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলো, তাই তো? মানে এই যে ধরো এই যে আমার খাতের পাতাটা আছে, যেটা আমাদের দৈর্ঘ্যটা বড় থাকবে না, সেই বরাবর বাকিয়ে কিন্তু একটা এইভাবে একটা চোঙ তৈরি করছে, দৈর্ঘ্যটা মানে 22 সেমিকে বাকি, তাই তো?
তাহলে এখানে দেখো এই যে আমাদের যে পরিধিটা তৈরি হবে, যে চোঙের যে ভূমির পরিধি 2πr, সেটা কিন্তু আমাদের 22 সেমি হয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যে চোঙটি পাওয়া যাবে না, এই যে চোঙটি যে আমাদের তৈরি হবে এখানে, তাহলে এই চোঙটির যে পরিধিটা, তাই না, চোঙের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, চোঙের ব্যাসার্ধকে আর ধরে নিলাম, তাহলে চোঙের পরিধি যেটা হবে আমাদের 2πr, এই 2πrটা হবে কিন্তু আমাদের 22 সেমি প্রশ্ন অনুসারে। এই যে 22 সেমি দৈর্ঘ্যকে, মানে দৈর্ঘ্য বরাবর, মানে 22 সেমি দৈর্ঘ্যকে বাঁকিয়ে আমাদের কি করেছে, একটা সেই কাগজটিকে চোঙ তৈরি করেছে। তাহলে চোঙের পরিধি সমান সমান হয়ে যাবে ওই দৈর্ঘ্যটা, 22 সেমিটা হয়ে যাবে, কারণ সেই দৈর্ঘ্যটাকে নিয়েই তো বাঁকানো গেছে না, 22 সেমিটাকে নিয়ে। ওকে, আর এই যে হাইটটা, উচ্চতাটা কত হবে, উচ্চতা 8 সেমি হবে, যেটা আমাদের প্রস্থ। দৈর্ঘ্য বরাবরটা তো আমাদের বাকি চোঙ তৈরি করে নিল, তাহলে এই যে উচ্চতাটা যেটা এইচটা, আমাদের এইচটা হয়ে যাবে কিন্তু আমাদের 8 সেমি। ওকে, এইচটা হবে আমাদের যেখানে আমাদের 8 সেমি, এইচটা হয়ে যাচ্ছে আমাদের 8 সেমি। তাহলে এখানে 2πr যদি 22 হয়, তাহলে এখান থেকে আর এর মানটা পেয়ে যাবা 2 × 22/7 × r সমান সমান এদিকে 22। তাহলে 22 কেটে দাও, তাহলে এখানে আমাদের 1, তাহলে আর এর মানটা কত পেয়ে যাবা, তখন 7/2 পেয়ে যাবা। এদিকে পরে 7 চলে আসবে, তাহলে 2/7টা এদিকে 7/2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কি চেয়েছে এখানে, মানে সেই এই যে আমাদের যেটা বলেছে যে চোঙটি তৈরি হবে সেই চোঙটির আয়তন। চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, πr²h, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। পাই হচ্ছে আমাদের কত, পাই হচ্ছে আমাদের 22/7। আচ্ছা, পাই এখানে রেখে দিলাম, ঠিক আছে, অ্যান্সার যেহেতু পাই রেখেছে, পায়ের মানটা বসাতে পারো বা পাই রেখেও তোমরা করতে পারো। আর আর হচ্ছে দেখো পেয়ে গেলাম 7/2, স্কোয়ার আছে দুবার লিখে দাও। আর এই যেটা বললাম, এই যে আমাদের প্রস্থটা হবে, যেটা আমাদের এই যে 8 সেমি উচ্চতা যেটা আছে, এই যে 8, এত ঘন, এককটা তোমরা দেখে নাও, আমাদের এককটা কিসে লিখেছে, সেমিতে, ঘন সেমি। আচ্ছা, এখানে এই যে 2 2 4, এটা আমাদের 2 চলে আসবে। তাহলে আমাদের কত আসছে দেখো তো এখানে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের, দাঁড়াও একটু সরলটা আমাদের মিস্টেক হচ্ছে, এটা আমাদের এখানে, হ্যাঁ ঠিকই আছে আমাদের, এটা 2 আসবে এখানে। 7 7 49, 49 দিয়ে 98, এই যে 98 পাই ঘন সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা করে ফেলেছি 4-এর 11 নম্বর, এবার চলে আসবো 4-এর 12 নম্বর। দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমরা কিন্তু চলে এসেছি, চলো শেষের প্রশ্নটা আমরা করাবো। এটা আমাদের পার্ট 1 ক্লাস, তোমাদের পার্ট 1 ক্লাসে 1 থেকে 4 অবধি করালাম। এবার পার্ট 2 ক্লাসে কিন্তু 5 থেকে শুরু হবে পড়া প্রশ্নগুলো। এরপরের যে ক্লাসটা পাবা তোমরা কিন্তু পার্ট 2 ক্লাস পাবা। তো 4-এর 12 নম্বরটা করাবো। কি বলছে দেখো, কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান হলো 22, সংখ্যাগুরু মান 22 বলে দিয়েছে। f1 f0 f3 h সমান সমান 5 হলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমাদের এখানে সংখ্যাগুরু মান পাওয়ার যে সূত্রটা, এটা তোমাদের জানতে হবে। তোমাদের আমি যে বই থেকে দেখাই সূত্রটা, তোমরা বই থেকে সূত্রটা পেয়ে যাবা। পেজ নাম্বার 362 পেজে একটা অঙ্ক দেখাচ্ছি আমি, 362 পেজে আছে। দেখো 32 নম্বর প্রয়োগ দেখো, এই যে দেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, যেটা আমাদের এটাই বের করতে বলেছি। আর সংখ্যাগুরু মান যেটা আমাদের এই যেখানে বেরিয়েছে, এই যে মানটা, এই মানটা কিন্তু প্রশ্নে আমাদের বলে দিয়েছে অ্যান্সারে, ঠিক আছে, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে সংখ্যাগুরু মান যে সূত্রটা, এটা কিন্তু আমাদের জানতে হবে, যাদের মানগুলো কিন্তু এখানে আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। চলো এই অনুসারে দেখো আমরা মানগুলো বসিয়ে তখন কিন্তু আমরা এই সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি কিন্তু নির্ণয় করতে পারবো, তৈরি করে নিতে পারবো। তাহলে আমাদের যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দেখো তোমাদের এখানে আমি লিখে দেখাবো, সংখ্যাগুরু মান, তাই তো, এই যে আমাদের সংখ্যাগুরু, কোনো তথ্যের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান পাওয়ার যে সূত্রটা, এই সূত্রটা যেটা বই থেকে দেখালাম তোমাদের, যে l প্লাস, এভাবে সূত্রটা লিখবা, l প্লাস দিয়ে তারপরে হবে আমাদের f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, এভাবে আছে। আর এখানে ইন্টু এই দেওয়া আছে। ওকে, আর এই সংখ্যাগুলো মান তো এখানে 22 বলে দিয়েছে, এদিকে 22, আর এদিকে সব মানগুলো আমরা বসাবো। ওকে, দেখো এখান থেকে কিন্তু এল এর মানটা কিন্তু দেওয়া নাই। এল এর মান যদি এখানে তোমাদের বলি, দেখো এই জিনিসগুলো আমাদের কি,
এই যে এখানে যে সূত্রটা আছে এল কি F1 F0 এই জিনিসগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে এই ছক থেকে। তো এখানে প্রথমে দেখো এই যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে, সবচেয়ে বড় সর্বাধিক পরিসংখ্যা 18 আছে না, এই 18 যে শ্রেণীটা দেওয়া আছে সেটাকে বলা হয় সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। আর এলটা এখানে কি দেওয়া আছে, এলটা দেখো 12 দেওয়া আছে, মানে যে শ্রেণীটা তৈরি হবে সংবলিত শ্রেণী, সেই সংবলিত শ্রেণীর যে নিম্নমানটা, তাই না, এটা উচ্চমান নিম্নমান, সেটাই হচ্ছে কিন্তু এল এর মান। আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে সেটা এইচ এর মান। F1টা কি, F1 হচ্ছে আমাদের সেই সর্বাধিক যে পরিসংখ্যাটা পাবো সেটাই হচ্ছে F1। F0টা সর্বাধিক পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা F0। F2 দেখো 14, সেটা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার যে পরের পরিসংখ্যাটা সেটা হচ্ছে F2 পাবো। এই মানগুলো কিন্তু আমাদের ছক থেকে বুঝে নিতে হবে। তাহলে এই মানগুলো যেহেতু আমরা জানি, তাহলে এল এর মানটা কিন্তু এখানে আমাদের কিন্তু বের হবে। আর বাকি মানগুলো তো প্রশ্নে বলেই দিয়েছে আমাদের। চলো, F1 হচ্ছে আমাদের 22 মাইনাস F0 হচ্ছে আমাদের 16, 2 ইন্টু F1 কিন্তু আমাদের 22 মাইনাস F0 আমাদের দেওয়া আছে 16, আর F2 13 দেওয়া আছে, এখানে 13 বসাবো। আর এইচ এর মানটা 5, এই যে দেখো শ্রেণী দৈর্ঘ্য 5 দেওয়া আছে। এখান থেকে সরল করে কিন্তু আমরা কার মানটা পাবো, এল এর মানটা পাবো। আচ্ছা 22 থেকে দেখো এখানে আমাদের যে বিয়োগ হবে 22 থেকে 16 বিয়োগ করবো, এটা কিন্তু 6 পেয়ে যাবে বিয়োগ করে। আর এখানে আমাদের 44 এটা পাবো, মাইনাস 16 মাইনাস 13 গুণিত 5 প্লাস, আচ্ছা এখানে আমরা 6, আর এখানে এই দুটোই যোগ হবে, এই দুটো যোগ হয়ে এর সঙ্গে বিয়োগ করবা, এটা বিয়োগ করে কিন্তু পেয়ে যাবা কত, 15 পেয়ে যাবা। এটা 5 আছে, 5 5 3 15, 3 2 6। তাহলে এখান থেকে এল এর মানটা কত পাবা, দেখো এল এর মানটা পেয়ে যাবা। আচ্ছা আমাদের কিন্তু এইদিকে দাঁড়াও, এখানে আমাদের মানটা 2 লিখে দিয়েছি, সংখ্যাগুলোর মানটা যেটা 22 বলেছে এখানে 22 বসাবা, 2 হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এল এর মানটা পাবা 22 থেকে এদিকে 2টা কিন্তু বিয়োগ হয়ে যাবে, এখানে 2 আছে না, তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 20। দেখো এল এর মানটা যদি 20 পাও, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে, দেখো 20 থেকে শ্রেণী দৈর্ঘ্য 20-র সঙ্গে শ্রেণী দৈর্ঘ্য যোগ করবা, সেটা পরে উচ্চ মানটা কিন্তু 25 পেয়ে যাবা। কারণ নিম্নমানটা এল হচ্ছে আমাদের সেই শ্রেণীটির নিম্নমান, তাই তো, সংবলিত শ্রেণীটির নিম্নমানটা, সেই শ্রেণীর নিম্নমানটা হচ্ছে এল। এলটা যখন তুমি পেয়ে গেলা 20, তাহলে উচ্চমানটা কত হবে, সেই নিম্নমানের সঙ্গে শ্রেণী দৈর্ঘ্যটা মানে এইচ এর মানটা যেটা 5 আছে সেটা যোগ করে দাও, সেটা 25 পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমাদের কিন্তু বের করতে বলেছিল। সম্বলিত শ্রেণীটি যে নির্ণয় করতে বলেছে সেটা হবে আমাদের 20 থেকে 25 হবে, ঠিক আছে, এইভাবে হবে আমাদের শ্রেণীটি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা ক্লাসগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। আর কোনো জায়গায় যদি কোনো প্রশ্নের ডাউট থাকে, যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তোমরা সেই প্রশ্নের নাম্বারটা কমেন্ট করে মেনশন করবো কমেন্টে এবং জানাবা, ঠিক আছে। আমি সেই প্রশ্নগুলো, যেহেতু তোমাদের কমেন্টে আছে যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।